আচ্ছা, তাহলে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারে 3 নাম্বার চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার, বা আমি চ্যাপ্টারের নামটাই যদি লিখে দিই, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন তো এইচএসসি 26-এর জন্য, এইচএসসি 26-এর ক্লাস এটা। এইচএসসি 26-এর এই যে কিছুদিন পরেই কেমিস্ট্রি পরীক্ষা, তো কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষাতে আমি ট্রাই করব পুরা রিভিশন ক্লাস, মানে পুরা সবগুলা চ্যাপ্টারের রিভিশন ক্লাস নিয়ে নেওয়ার। এরপরে তোমাদের মধ্যে যারা অ্যাডমিশনে আমার কাছে করতে ইচ্ছুক বা আমার ক্লাস করে যদি তোমাদের কারো কাছে ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমার কাছে অ্যাডমিশন করতে পারো, অফলাইনে করতে পারো। তো 0132822909, এটা হলো আমার যোগাযোগ নাম্বার। আর আমার অফলাইন লোকেশন আছে, তো অফলাইন লোকেশন আমার দুই জায়গায় আছে, একটা আছে শনিয়াকড়া, একটা আছে শনিদাকড়া, আর একটা আছে ডেমরা কোনাপাড়া। তো যার যেখানে সুবিধা হয় সে সেখানে এসে অফলাইনে পড়তে পারেন। আর অনলাইনেও আমার ক্লাস আছে, অনলাইনেও অ্যাডমিশন করতে পারবেন। এই অফলাইনের যে ক্লাসগুলো আছে, অফলাইনে সেম ক্লাসগুলাই অফলাইনে যখন ক্লাস হয় ওই টাইমেই আপনি অনলাইনে লাইভ ক্লাস করতে পারবেন, আর পরে এগুলো রেকর্ডেড আকারেও থাকবে। যারা অফলাইনে ক্লাস করবেন তাদের জন্য অনলাইনে সেম ক্লাসগুলো আবার রেকর্ড আকারে থাকবে। ঠিক আছে, এই হলো আমার ক্লাসের বর্ণনা। এবার আমরা শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো যোগাযোগ নাম্বারটা আবার দেখে নিন। মৌলের পর্যায়বৃত্ত, আচ্ছা, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনে প্রথমে, যেহেতু এটা খুবই মানে এইচএসসি 26-এর জন্য ক্লাস, আবার এইচএসসি 27-এর ইয়ার ফাইনাল যদি কেউ দেয় সেও চাইলে দেখতে পারে ইয়ার ফাইনাল। তো প্রথমেই আমি যেটা বলবো সেটা হলো এরকম যে আমি প্রথমে সংকরায়ন দিয়ে শুরু করতে চাচ্ছি। সংকরায়ন, এটা এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলা যায়, সংকরায়ন। তো সংকরায়ন নির্ণয় আমরা কিন্তু টুকটাক জানি যে সংকরায়ন কিভাবে নির্ণয় করা যায়। তো সংকরায়ন নির্ণয় প্রথমে আমি বড় একটা সূত্র শিখবো, সেটা হলো হাফ ইন্টু ভি প্লাস এম। এখানে ভি দ্বারা বোঝায় কেন্দ্রীয় পরমাণু সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। কেন্দ্রীয় পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। আর এই জায়গায় এম দ্বারা বোঝায় একযোজী পরমাণুর সংখ্যা, একযোজী পরমাণুর সংখ্যা। এখন যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে একযোজী পরমাণুর সংখ্যা, আমরা আশা করি যে আপনারা পারেন। এরপরে যদি আমি একটু লিখে দিই, একযোজী পরমাণু হলো হাইড্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আসলে সংকরণ করার জন্য আর কে কার যোজনী এক এটা জানার দরকার নেই, এই কয়টা জানলে আমরা মোটামুটি জেনে ফেলবো। আর এখন আমাদের শিখতে হবে যে কেন্দ্রীয় পরমাণুকে, দেখেন কোন একটা যৌগ আছে, যৌগের মধ্যে যে সংখ্যায় কম সেই হবে কেন্দ্রীয় পরমাণু, যেমন আমি যদি একটা উদাহরণ দিই, ধরেন মিথেন, এখানে কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে চারটা। যেহেতু কার্বন সংখ্যায় কম, তাহলে কার্বনই হলো কি সেন্ট্রাল অ্যাটম। এরপরে যদি আমি বলি যে NH3, এই জায়গায় সেন্ট্রাল অ্যাটম কে হবে? দেখেন নাইট্রোজেন আছে একটা, হাইড্রোজেন আছে তিনটা, তাহলে নাইট্রোজেন হবে কি সেন্ট্রাল অ্যাটম। আমি যদি বলি H2O, পানি, এই জায়গায় সেন্ট্রাল অ্যাটম কে, যে সংখ্যায় কম সেই হবে সেন্ট্রাল অ্যাটম। তাহলে এখানে পানির অণুতে অক্সিজেন আছে একটা, হাইড্রোজেন আছে দুইটা। অক্সিজেন যেহেতু একটা আছে, তাহলে অক্সিজেন হবে সেন্ট্রাল অ্যাটম, হাইড্রোজেন সেন্ট্রাল অ্যাটম হবে না। আর আমরা যে সূত্রটা শিখলাম সেটা কি সংকরণ বের করার, x = হাফ ইনটু v প্লাস m। এখন আমি একটা একটা করে যদি বের করা শুরু করি, যেমন প্রথমে আমি বের করা শুরু করলাম কার্বন ডাই অক্সাইডের। ও আরেকটা জিনিস আমরা পড়তে ভুলে গেছি, যে এই যে আমরা যে সূত্রটা শিখলাম, এই সূত্রের সাথে আমাদের আরেকটা জিনিস শিখা লাগবে, যে কোন যৌগের মানে এই যে x এর ভ্যালু, এই x এর ভ্যালু কিন্তু যে কোনো কিছু আসতে পারে। এই যে x এর ভ্যালু 2 আসতে পারে, x এর ভ্যালু 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে, 7 আসতে পারে। x এর ভ্যালু 2 আসছে, এটার মানে আমার দুইটা অরবিটাল লাগবে। দুইটা অরবিটাল যদি লাগে, তাহলে প্রথমে আমি s, পরে আমি একটা p নিলাম। x এর ভ্যালু 3, তার মানে আমার তিনটা অরবিটাল লাগবে, তার মানে একটা s লাগবে, দুইটা p লাগবে। x এর ভ্যালু 4, তার মানে আমার চারটা অরবিটাল লাগবে, তাহলে একটা s এরপরে কি তিনটা p। x এর ভ্যালু যদি 5 আসে, তাহলে আমার আসলে 5টা অরবিটাল লাগবে, তাহলে আমি প্রথমে একটা s অরবিটাল নিলাম, পরে আমার কাছে তিনটা p অরবিটাল আছে, তিনটা নিয়ে নিলাম, অরবিটাল হচ্ছে চারটা, আরো একটা অরবিটাল লাগবে, তাহলে সেটা তখন d আসা শুরু করবে।
এক্স এর ভ্যালু যদি 6 আসে তাহলে আমার 6টা অরবিটাল লাগবে, তাহলে একটা এস রে নিলাম, পরে 3টা পি রে নিলাম, এখনো কিন্তু আমার আরো দুইটা অরবিটাল বাকি আছে, ওই দুইটা অরবিটাল আমি ডি নিতে হবে। এক্স এর ভ্যালু যদি 7 আসে তাহলে আমার প্রথমে লেখা লাগবে এস, পরে আমার পি থ্রি, তাহলে আমার 4টা অরবিটাল হলো, আরো 3টা অরবিটাল লাগবে, ওই 3টা অরবিটাল হবে ডি থ্রি। এই হলো আমার কি 7টা অরবিটাল। আচ্ছা, এখন আমি এক্স এর যে ভ্যালু বের করার যে সূত্রটা শিখলাম সেটা হলো এক্স ইজ ইকুয়াল টু হাফ ইনটু ভি প্লাস এম। ভি দ্বারা বোঝায় কি সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, আর এম দ্বারা বোঝায় একযোজী পরমাণুর সংখ্যা। তাহলে প্রথমেই আমি বললাম কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এখানে সেন্ট্রাল অ্যাটমকে কার্বন, তাহলে কার্বনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে আমরা আশা করি সবাই পারি। এরপরে যদি আমি একটা দেখাই দিই 1s2 2s2 2p2, তাহলে আমরা দেখতে পেতেছি যে সর্বশেষ কক্ষপথে 4টা অরবিটাল আছে, তাহলে এদিকে লিখবো 4। এখানে একযোজী পরমাণুর সংখ্যা বলছে, কি একযোজী পরমাণুর সংখ্যা। এখন আমি কিন্তু বলে দিচ্ছি একযোজী পরমাণু কে কে, হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা ছাড়া আমাদের সংকরণ করতে আর কোন একযোজী পরমাণুকে মনে রাখার দরকার নাই। এখন এই জায়গায় আছে কি অক্সিজেন। অক্সিজেন কি একযোজী পরমাণু না? অক্সিজেন একযোজী পরমাণু না, তাহলে এখানে কত হবে? 0। তাহলে এই জায়গায় আলটিমেটলি থাকে 2, আর আমি বলছি এক্স এর ভ্যালু 2, তার মানে আমার 2টা অরবিটাল লাগে। তাহলে প্রথমে আমি এস এ নিয়ে আসলাম, পরে আমার আরেকটা পি লাগবে, তাহলে কার্বন ডাই অক্সাইডের সংকরণ হবে sp। এরপরে যদি আমি বলি যে এই জায়গায় মিথেন, তাহলে মিথেনের ক্ষেত্রে আমি বলবো যে এক্স ইজ ইকুয়াল টু এই যে 1/2 ইনটু ভি প্লাস এম। তাহলে এখানে 1/2 এর মতো থাকবে। আমরা একটু আগে দেখলাম যে কার্বন হলো এই জায়গায় সেন্ট্রাল অ্যাটম। কেন কার্বন সেন্ট্রাল অ্যাটম? কারণ এখানে কম হলো কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে 4টা। তাহলে ভি এর ভ্যালু কত হবে? ভি এর ভ্যালু হবে 4, কারণ আমরা একটু আগে দেখে আসছি কার্বনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 4টা, আর একযোজী পরমাণু আছে কয়টা? 4টা। তাহলে 4 4 8, তখন এখানে আবার 4 হয়, 4 হলো সংকরণ কি হবে? sp3। এরপরে যদি আমরা বলি পানির কথা, যে পানি, তাহলে পানিতে আমরা বলতেই পারি যে এখানে সেন্ট্রাল অ্যাটম হলো অক্সিজেন। তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে 1s2 2s2 2p4। অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 6টা। তাহলে আমরা এটা যদি বের করি x is equal to 1/2 into v, অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে। হাইড্রোজেন কি একযোজী পরমাণু? হ্যাঁ, হাইড্রোজেন একযোজী পরমাণু। এখন একযোজী পরমাণু তাহলে কয়টা আছে? 2টা। 6 আর 2 8, এটা 2 দিয়ে ভাগ করলে থাকে 4। আর কোন যৌগের সংকরণ যদি 4 হয় বা x এর ভ্যালু যদি 4 হয় তাহলে আমরা বলতে পারি এখানে 4টা অরবিটাল লাগবে। তাহলে প্রথমে আমি একটা s নিয়ে আসলাম, পরে আরো 3টা p নিয়ে আসা লাগবে। এরপরে এখন যদি আমি করি এই যে অ্যামোনিয়া NH3, এখানে সেন্ট্রাল অ্যাটম কি? এখানে সেন্ট্রাল অ্যাটম হবে নাইট্রোজেন, কারণ নাইট্রোজেন আছে একটা, হাইড্রোজেন আছে 3টা। তো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমি করি তাহলে 1s2 2s2 2p3, অর্থাৎ নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন আছে। তাহলে x is equal to half into, তাহলে সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে, তাহলে 5। একযোজী পরমাণু কয়টা আছে? একযোজী পরমাণু 3টা আছে। হাইড্রোজেন কি একযোজী পরমাণু কিনা? হ্যাঁ, হাইড্রোজেন একযোজী পরমাণু। একযোজী পরমাণু কে কে? হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আমি বলছি সংকরণ করার ক্ষেত্রে হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই কটা মনে রাখলেই কিন্তু হবে, আর কাউরে মনে রাখার দরকার নাই। তাহলে 5 আর 3 কত হয়? 8। 8 যদি 2 দিয়ে ভাগ করি তখন কত হয়? 4। 4 হলো যৌগের সংকরণ কি হবে? sp3। এখন আমরা সেম ভাবে যদি এই জায়গায় PCl5 করি, PCl5 এই জায়গায় কেন্দ্রীয় পরমাণুকে ফসফরাস। আমরা যদি ওই যে নিপা আছে আন্টির বাসায়, গ্রুপ 15 এরটা যদি দেখি, নিপা আছে SB অ্যান্টিমনি আন্টির বাসায় বিসমাথ। এখন নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে যদি 5টা থাকে, ফসফরাসেরও কিন্তু সর্বশেষ কক্ষপথে 5টাই থাকবে। এরপরে যদি কেউ না বুঝেন তাহলে আমি তাদের ইলেকট্রন বিন্যাস করে দেখাই দিচ্ছি যে ফসফরাসের সর্বশেষ কক্ষপথে 5টাই আছে। তো 1s2 2s2, আমরা আগে জানতে হবে ফসফরাস কয় নাম্বার পরমাণু? ফসফরাস 15 নাম্বার পরমাণু। আপনারা যেহেতু এইচএসসি 26 ব্যাচ, তাহলে আশা করি অবশ্যই এগুলা পারেন। এগুলা পারেন না এমন কেউ আসলে থাকা উচিত না। 1s2 2s2 2p6, তাহলে 3s2 3p কত হবে? 3p3 3p3, তাহলে কয়টা হলো? 15টা ইলেকট্রন হলো। তাহলে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে। তাহলে x is equal to 1/2 ইনটু সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা, একযোজী পরমাণু আছে 5টা, তাহলে 5 5 10, তাহলে এখানে হবে 5। 5 হলে কি হবে? sp3। আমার কয়টা অরবিটাল হলো? 4টা অরবিটাল হলো। 5 মানে কি আমার কয়টা অরবিটাল লাগবে? 5টা অরবিটাল লাগবে। sp3 লেখার মাধ্যমে আমি 4টা অরবিটাল লিখলাম, তাহলে আরো একটা p অরবিটাল লাগবে। এরপরে যদি আমি করি যে IF7, এখানে বলেন কেন্দ্রীয় পরমাণুকে, এখানে কেন্দ্রীয় পরমাণু হলো আয়োডিন। এখন আপনারা বলবেন যে স্যার আয়োডিনের ইলেকট্রন বিন্যাস তো করা শিখি নাই। আয়োডিনের ইলেকট্রন বিন্যাস করা শিখার কোনো দরকার নাই। ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এটা জানার না এমন কেউ আশা করি নাই। তাহলে ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 7টা, ক্লোরিনেরও সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 7টা। এই দুটো তো আমরা বের করতে পারি। তাহলে ওরা যেহেতু একই গ্রুপে আছে, তাহলে আয়োডিনেরও সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 7টা। আচ্ছা, তাহলে এই জায়গায় আয়োডিন যেহেতু কেন্দ্রীয় পরমাণু, তাহলে এই জায়গায় আমি লিখতে পারি হাফ ইনটু 7 সেন্ট্রাল অ্যাটম, এবং এর চারপাশে কি কি আছে? ফ্লোরিন আছে। ফ্লোরিন কয়টা আছে? 7টা আছে।
তাহলে এখানে আবার কি লিখবো 7, 7 7 14, তাহলে এখানে আবার লিখবো 7। তাহলে 7 হলে আমার 7টা অরবিটাল লাগবে। আমি যখন s লিখছি একটা অরবিটাল গেছে p3 লিখছি, তাহলে 4টা অরবিটাল চলে গেল। আমার আরো 3টা অরবিটাল লাগবে, তাহলে আমি d3 লিখবো IF7। এখন যদি আমি বলি যে XeF4 Xenon, এখন আবার আপনারা বলবেন যে জ্যাননের ইলেকট্রন বিন্যাস করতে পারি না। জ্যাননের ইলেকট্রন বিন্যাস করতে পারার দরকার নেই। আমরা জানি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন। এখন এই যে জ্যানন, এই জ্যানন আমরা কিন্তু জানি যে এটা হলো নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 8টা ইলেকট্রন থাকে। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস করতে পারার কোনো দরকার নাই। 8 আর ক্লোরিন যেহেতু একযোজী পরমাণু, কয়টা আছে? 4টা। তাহলে 8 আর 4 12, এখানে আসে কত? 6। তাহলে 6 যদি হয় তাহলে আমার 6টা অরবিটাল লাগবে। আমি sp3 লেখার মাধ্যমে 4টা চলে গেছে, আরো আমার লাগবে কয়টা? 2টা। তাহলে এই যে আমরা যে জিনিসগুলো পড়লাম এটার মাধ্যমে আমরা সংকরণের এমসিকিউটা ক্লিয়ার করলাম। এখন আমরা সংকরণের সিকিউ, আচ্ছা না না, আমরা সিকিউতে যাওয়ার আগে আরো কয়েকটা যদি একটু করে নেই, যেমন বিএফটি। এখন বিএফটি এর সংকরণ যদি আমরা করি তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু হলো বোরন। এখন বোরনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? সেটা হলো 1s2 2s2। বোরন কয় নাম্বার পরমাণু? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। তাহলে বোরন কিন্তু আমাদের 5 নাম্বার পরমাণু। তাহলে 1s2 2s2 2p কত হবে? দেখো 5 নাম্বার, তাহলে 2p1। তাহলে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে তোমার 3টা। একযোজী পরমাণু আছে কয়টা? 3টা। 3 3 6, 6 দিয়ে আবার কত হয়? 3। 3 হলে এটা সংকরণ, আমার 3টা অরবিটাল লাগবে, একটা s আর 2টা p হবে, তাহলে sp2। এবার যদি আমি বলি যে BeCl2 বেরিলিয়াম ক্লোরাইড, তো বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি তখন এরকম হবে যে 1s2 2s2। অর্থাৎ সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 2টা। একযোজী পরমাণু আছে কয়টা? 2টা। তাহলে 2 হলে এটা সংকরণ কি হবে? sp। এখনো কিন্তু আমাদের ক্যাটায়নের সংকরণ আর অ্যানায়নের সংকরণ আছে। ক্যাটায়নের সংকরায়ন। তো ক্যাটায়নের সংকরণটা কিরকম হবে দেখো, আমি যদি বলি যে NH4+ এটা সংকরণ। আচ্ছা আমরা যদি আগে সূত্রটা একটু লিখে নিই, তো সূত্রটা হলো যে x = 1/2 ইন্টু v প্লাস m মাইনাস c। এই c দ্বারা আমি বুঝাচ্ছি ক্যাটায়নের চার্জ। মানে ক্যাটায়নের যে চার্জটা আছে, চার্জটা আমার বিয়োগ করে দিতে হবে। তাহলে আমি যদি প্রথম যৌগটা এটা লিখলাম যে NH4+, তাহলে এখানে x = আমরা বুঝতেই পারতেছি এই জায়গায় কেন্দ্রীয় পরমাণু কি হবে? কেন্দ্রীয় পরমাণু হবে নাইট্রোজেন। কেননা হাইড্রোজেন আছে 4টা, নাইট্রোজেন আছে 1টা। আমি বলছি যে সংখ্যায় কম সেই হবে কেন্দ্রীয় পরমাণু। তাহলে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা। এটা কিন্তু আমি একটু আগে বের করে দেখাই দিয়ে আসলাম। হাইড্রোজেন আছে কয়টা? 4টা। ক্যাটায়নের যে চার্জটা আছে সেটা কিন্তু বিয়োগ হবে। তো বিয়োগ যদি হয়, এখানে যখন আমরা ক্যালকুলেশন করব এখানে 4 আসে, 4 আসলে সংকরণ হবে sp3, কারণ আমার 4টা অরবিটাল লাগবে। এখন যদি আমি আরো একটা যৌগের ক্ষেত্রে দেখাই, যেমন PH3 ফসফিন, এটা কি কোনো ক্যাটায়নিক জটিল বা ক্যাটায়নের যৌগ হলো? এটা তো স্বাভাবিক যৌগ হলো, আমার একটা ক্যাটায়নের যৌগ লাগবে। তাহলে ক্যাটায়নের যৌগ যে তোমরা বলো তো একটা কি হতে পারে? ক্যাটায়নের যৌগ একটা বলো তো। ক্যাটায়নের যৌগ এরকম হবে না? দেখো তো PH4+, ঠিক আছে, ফসফরাসের কাছে একটা মুক্তজোড় ইলেকট্রন ছিল, এই মুক্তজোড় ইলেকট্রনটা সে কি শেয়ার করছে? আচ্ছা হ্যাঁ, তাহলে x = 1/2 ইন্টু ফসফরাসের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? ফসফরাসের সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে। হাইড্রোজেন আছে কয়টা? 4টা। ক্যাটায়নের চার্জ কত? -1। তাহলে এই জায়গায় কি হবে? 4 হলে কি হবে? sp3। আর প্র্যাকটিস করে দেওয়া লাগবে না সবার। আচ্ছা সবাই একটা কাজ করো, সবাই নোট খাতাটা সামনে নাও। আমি কিন্তু সেম জিনিসগুলো আবার পড়াচ্ছি না। তা আমি খুবই দ্রুততার সাথে যাব। যে জায়গাটা বুঝো না সেই জায়গাটা শুধু বলো। আর পুরো ক্লাসটা তো আগে তো তোমরা একবার করছো অফলাইনে, এখন আবার রিভিশন হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, এরপর আসো অ্যানায়নের সংকরায়ন। তো অ্যানায়নের সংকরণের ক্ষেত্রে সূত্রটা মনে আছে? সবাই বলো x = 1/2 v প্লাস m প্লাস a, v প্লাস m প্লাস a, v প্লাস m প্লাস a, v প্লাস m প্লাস a। অ্যানায়নের চার্জটা এই জায়গায়, অ্যানায়নের চার্জটা কি হবে? যোগ হবে। অ্যানায়নের চার্জটা কি হবে? যোগ হবে। তাহলে x = 1/2 ইন্টু, আচ্ছা তাহলে আমরা যদি একটা যৌগ নিয়ে নিই, তো সবচেয়ে পরিচিত যৌগ কোনটা? অ্যানায়নের SO4 2- সালফেট। এখন এই জায়গায় কেন্দ্রীয় পরমাণুকে সালফার, তাহলে সালফারের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 6টা। তাহলে দেখো এই যে সালফার 1s2 2s2 2p6, এরপরে কত? 3s2 3p4। সালফার কয় নাম্বার পরমাণু? 16 নাম্বার পরমাণু। এখানে 16টা ইলেকট্রন বিন্যাস হয়েছে। হ্যাঁ হয়েছে। তাহলে দেখো
ছয়টা। অক্সিজেন কি একযোজী পরমাণু না, অক্সিজেন একযোজী পরমাণু না, এই কারণে শূন্য। অ্যানায়নের যে চার্জটা আছে সেটা কিন্তু যোগ হবে, তাহলে +2। তাহলে এখানে ক্যালকুলেশন করলেও 4 আসে, 4 হলে সংকরণ কি হবে, sp3। আচ্ছা, অ্যানায়নের কি আর আর লাগবে তোমাদের? হ্যাঁ, তাহলে এটা তোমরা করো, CO3 2- টা করো। আচ্ছা দেখো, এবারকে আমরা অরবিটাল অধিক্রমণ শুরু করি। দেখো অরবিটালের অধিক্রমণ, বা তুমি বলতে পারো যে সংকরণের সিকিউ শুরু হয়ে গেছে। অরবিটালের অধিক্রমণ, অরবিটালের অধিক্রমণ। তো অরবিটালের অধিক্রমণটা কিরকম হবে? ধরো তোমার এই যে একটা s অরবিটাল আর একটা ধরো p অরবিটাল। কোন p অরবিটালটা? ধরো px অরবিটালটা। তো একটা s অরবিটাল আর একটা এই জায়গায় কি আছে, এই জায়গায় ধরো এটা কি কোন অরবিটাল? এটা হলো x অরবিটাল, এটা হলো y অরবিটাল, এটা হলো z অরবিটাল, তাহলে এটা হলো px অরবিটাল। তাহলে একটা s আর একটা p অরবিটাল যখন একে অপরের সাথে সংযুক্ত হবে তখন তোমার কি কি তৈরি হবে? দুইটা দুইটা sp সংকরিত অরবিটাল তৈরি হবে, দুইটা sp সংকরিত অরবিটাল তৈরি হবে। আর যদি এরকম হয় যে একটা s অরবিটাল আর দুইটা p অরবিটাল, ধরো একটা হলো px, তোমরা আরেকটু সুন্দর করে আঁকবা, তাহলে x y z, তাহলে এটা কি px অরবিটাল। আরেকটা ধরো py অরবিটাল, এই যে ধরো আরেকটা হলো py অরবিটাল, x y, এটা হলো z, তাহলে এটা হলো কি তোমার py অরবিটাল। এখন এই দুইটা অরবিটাল বা এই তিনটা অরবিটাল যখন একে অপরের সাথে যুক্ত হবে তখন তোমার কি অরবিটাল তৈরি হবে? sp2। এদিকেও তৈরি হবে কি sp2, এদিকেও তৈরি হবে কি sp2। তিনটা সংকরিত অরবিটাল তৈরি হবে। যে কটা অরবিটাল একে অপরের সাথে সংযুক্ত হবে সেই কয়টা অরবিটালই তৈরি হবে। তাহলে একটা s আর px মিললে sp সংকরিত অরবিটাল তৈরি করে, আর spx py মিললে কি sp2 সংকরিত অরবিটাল তৈরি করে। এবার যদি এমন হয় যে চারটা অরবিটাল একে অপরের সাথে সংযুক্ত হয়েছে, ধরো এই যে s অরবিটাল, আরেকটা আছে তোমার কি px, এই যে ধরো x y z, তাহলে এটা হলো px অরবিটাল। এখন আরো একটা অরবিটাল দেখো তোমার যুক্ত হয়েছে, এই যে py অরবিটাল, এই যে x y z, তাহলে এটা হলো কি py অরবিটাল। ধরো আরো একটা অরবিটাল যুক্ত হয়েছে, সেটা হলো z x y, এটা হলো pz অরবিটাল। এখন বলো কয়টা অরবিটাল তৈরি হবে? চারটা অরবিটাল তৈরি হবে, এবং সবগুলারে আমরা কি বলবো? sp3 বলবো। সবগুলারে কি বলবো? sp3 বলবো। সবগুলারে sp3 বলবো না? তো এরকম কয়টা তৈরি হবে? চারটা তৈরি হবে। হ্যাঁ, তোমাদের রাখতে হবে, আমার কাছে তো টেকনোলজি আছে, তোমাদের কাছে যেহেতু নাই তো তোমাদের রাখতে হবে। তাহলে আমরা জানি যে সিকিউতে অলওয়েজ কিন্তু বেশিরভাগ সময় তোমার কি sp3টাই আসে। sp3 সংবলিত যেই অরবিটাল গুলো এগুলোর চিত্র আঁকতে বলে। তাহলে সর্বপ্রথম তোমার আমি CCl4 দিয়ে দেখাই। ধরো তোমার এই CCl4 এর সংকরণ ব্যাখ্যা করতে বললো, তাহলে এখানে প্রথমে তুমি কি লিখবা? যে কার্বনের ইলেকট্রন বিন্যাসটা করবা, যে 1s2 2s2 2p2। এরপরে বলবা যে কার্বন উত্তেজিত হয়ে গেছে। কার্বন যখন উত্তেজিত হয়ে গেছে তখন কি হয়েছে? 1s2 2s 2px 2py, আর এদিকে আছে 2pz 2pz। তখন এই যে একটা মানে হুন্ডের নিয়মে আমি ইলেকট্রন বিন্যাস করতেছি। তাহলে এই জায়গায় যে চারটা অরবিটাল আছে, এই যে চারটা অরবিটাল একজন আরেকজনের সাথে সংযুক্ত হবে, এই যে s অরবিটাল, আর এই জায়গায় আছে কি px, এই যে x y z, তাহলে এটা কি px। এরপর আরেকটা কি হবে? এই যে তোমার py x y z py, আরেকটা অরবিটাল কি pz অরবিটাল। তোমরা আমার সাথে সাথে আঁকতে থাকো, তাহলে তো একবার প্র্যাকটিস হয়ে যায়। এখন তো শুধু শুধু তাকায় থেকে লাভ নাই। z x y, তাহলে এটা কি pz অরবিটাল। তাহলে একজন আরেকজনের সাথে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে সমশক্তি সম্পন্ন নতুন কয়টা অরবিটাল তৈরি করবে? তিনটা ইয়া চারটা। sp3, আবার কি sp3, এদিকেও হবে কি sp3, এদিকেও হবে কি sp3। তাহলে sp3 সংকলিত কয়টা অরবিটাল তৈরি হলো? চারটা অরবিটাল তৈরি হলো। এরপরে কোন যৌগের সংকরণ যদি sp3 হয় তাহলে তখন কেন্দ্রে কেন্দ্রীয় পরমাণুটা লেখা লাগে। আমি যদি আরেকটা ভালো পৃষ্ঠ নিয়ে আনি, কেন্দ্রে এই কেন্দ্রীয় পরমাণুটা লেখা লাগে, লিখে এই পাশে একটা দেওয়া লাগে, এই পাশে একটা দেওয়া লাগে, এদিকে একটা দেওয়া লাগে, নিচে একটা অরবিটাল দেওয়া লাগে, আর উপরে আরেকটা অরবিটাল দেওয়া লাগে। আর এটার সাথে যে পরমাণুটা যুক্ত হয়েছে সে কে? ক্লোরিন। এখন ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি করো তখন দেখবা 1s2 2s2 2p6, আর এদিকে আছে কি 3s2 3p5। অর্থাৎ ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটা সেটা p অরবিটালে প্রবেশ করে। তাহলে কার্বনের সাথে ক্লোরিন যে যুক্ত হবে সে কিন্তু p অরবিটালের সাহায্যে ক্লোরিনের সাথে যুক্ত হবে। এই যে দেখো p অরবিটালের সাহায্যে ক্লোরিনের সাথে যুক্ত হচ্ছে, এই যে p অরবিটালের সাহায্যে ক্লোরিনের সাথে কার্বনের সাথে ক্লোরিন যুক্ত হচ্ছে। এই যে ক্লোরিনের p অরবিটালটা, এই যে তোমার সেই ক্লোরিনের p অরবিটালটা। এখন দেখো এই যৌগের সংকরণ কি? তোমার যদি বলা হয় এই যৌগের সংকরণ কি, তুমি বলবে sp3।
এখন যদি তোমার বলা হয় এই যৌগের আকৃতি কি, তুমি কিন্তু বলবা চতুস্থলকীয়। চতুস্থলকীয়, এই যৌগের আকৃতিটা কি? চতুস্থলকীয়। দুনিয়াতে কোন যৌগের সংকরণ যদি sp3 হয় তাহলে তার আকৃতি হয় চতুস্থলকীয়। ব্যতিক্রম তো আছে, এটা তোমরা জানোই। তো sp3 আকৃতি কি? চতুস্থলকীয়। এর বন্ধন কোণ কত? বন্ধন কোণ কিন্তু 109.5 ডিগ্রি। এখানে যে প্রত্যেকটা বন্ধন কোণ আছে, বন্ধন কোণ কত করে? 109.5 ডিগ্রি করে। একটা বড় দেখা যাচ্ছে, উপরেরটা বড় দেখা যাচ্ছে, নিচের গুলো ছোট দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে এগুলো আশা করি তোমরা পারো। এখন দেখো, আমরা যদি মিথেনের সংকরণ বের করি, ওই যে x is equal to 1/2, দেখো এই যে x is equal to 1/2 into v plus m, এটা দিয়ে যদি মিথেনের সংকরণ বের করি তখন কিন্তু আমরা পাই sp3। আর আমরা জানি কোন যৌগের সংকরণ যদি sp3 হয়, উপরে একটা অরবিটাল এভাবে আঁকা লাগে, নিচে একটা অরবিটাল এভাবে আঁকা লাগে, এই যে নিচে এভাবে তিনটা অরবিটাল আঁকা লাগে, আর সাথে যে পরমাণুটা যুক্ত হয়েছে সেই পরমাণুটা যুক্ত করে দেওয়া লাগে। এখন সাথে কে যুক্ত হয়েছে? হাইড্রোজেন। এখন আমরা যখন হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করব, হাইড্রোজেনের কিন্তু শুধুমাত্র s অরবিটাল আছে। তাহলে এই যে হাইড্রোজেন, এই যে এখানেও আছে হাইড্রোজেন, এখানেও আছে হাইড্রোজেন। তাহলে এটাই হলো কি তোমার মিথেনের সংকরণ। তাহলে মিথেনের সংকরণ এই জায়গায় কি হলো? sp3। মিথেনের যদি তোমার আকৃতি আঁকতে বলো তখন তুমি কি বলবা? যে চতুস্থলকীয়। তোমার যদি জিজ্ঞেস করে এটার বন্ধন কোণ কত, তুমি বলবে 109.5 ডিগ্রি। তাহলে এটা সংকরণ sp3, আকৃতি চতুস্থলকীয়, বন্ধন কোণ 109.5 ডিগ্রি। এখন যদি তোমাকে আমি বলি যে bf3, এটা সংকরণ বের করো, তো তুমি দেখো x is equal to 1/2 into v plus m, এটা দিয়ে কিন্তু অলরেডি বের করছিলা যে x এর ভ্যালু আসে তোমার 3। কিভাবে আসে দেখো, 1/2 v। বোরনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? বোরনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ছিল 3টা, একজোট পরমাণু আছে 3টা, তখন x এর ভ্যালু আসে 3। কোন যৌগের সংকরণ যদি 3 হয় তাহলে আমার 3টা অরবিটাল লাগবে, একটা s লাগবে আর 2টা p লাগবে। তো তুমি এটারও কি এভাবে যৌগের আকৃতিটা আঁকাইতে পারো, এই যে s অরবিটাল, আর এদিকে আঁকাইতে পারো কি এই যে px, এই যে x y z, তাহলে এটা হলো কি px। আর এদিকে আঁকাইতে পারো কি py, এই যে x y z, তাহলে এটা হবে কি py অরবিটাল। তাহলে এই তিনটা অরবিটাল যখন একত্রিত করবা তখন তোমার সমশক্তি সম্পন্ন কয়টা অরবিটাল তৈরি হবে? sp2, sp2 আবার কি sp2, মানে sp2 সংবলিত কয়টা অরবিটাল তৈরি হলো? 3টা অরবিটাল তৈরি হলো। তাহলে কোন যৌগের সংকরণ যদি sp2 হয় তখন মনে রাখবা এই যে কেন্দ্রীয় পরমাণুটা এখানে লাগবা, এখানে একটা অরবিটাল দিবা, এখানে একটা অরবিটাল দিবা, এখানে আরেকটা অরবিটাল দিবা। আমি যদি আরেকটু সুন্দর করে আঁকানোর ট্রাই করি, আমি আসলে এক হাতে মাইক ধরে রাখছি তো এই কারণে আঁকাটা সুন্দর হচ্ছে না। এই যে এইদিকে একটা sp2, এদিকে আরেকটা, এদিকে আরেকটা। আর বোরনের সাথে তুমি যাদের যুক্ত করছো সেটা হলো ফ্লোরিন। তো ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথ কোনটা? 1s2 2s2 2p5, সর্বশেষ কক্ষপথ কিন্তু p অরবিটাল। তাহলে দেখো এই যে p অরবিটালটা এই জায়গায় যুক্ত করে দিতে হবে। এই যে ফ্লোরিন, এই জায়গাও হবে একটা ফ্লোরিন, এই জায়গা হবে আরেকটা ফ্লোরিন। আরেকটু সুন্দর করে আঁকো, আরেকটু সুন্দর করে আঁকো। আসলে এই যে ফ্লোরিন, এই যে ফ্লোরিন, ঠিক আছে। তাহলে তোমার যদি জিজ্ঞেস করা হয় যে এটা সংকরণ কি, তুমি বলবে এটা সংকরণ হলো sp2। যদি জিজ্ঞেস করা হয় যে এটার আকৃতি কি, এটার আকৃতি কি বলো তো, এটার আকৃতি কি? দেখো তোমাদের আঁকার দরকার নাই, এভাবে এই যে এই যে এই যে, তাহলে আমি কি বলতে পারি না যে এটার আকৃতি হলো সমতলীয় ত্রিকোণাকার? দেখো সমতলীয় ত্রিকোণাকার, তাহলে এটার আকৃতি হলো সমতলীয় ত্রিকোণাকার, সমতলীয় সমতলীয় ত্রিভুজ আকৃতির বলা যায়, হ্যাঁ বলা যায় সমতলীয় ত্রিকোণাকার। তাহলে sp2 যদি কোনো যৌগের সংকরণ হয় তাহলে তার আকৃতি হয় সমতলীয় ত্রিকোণাকার। আমরা কিন্তু জানি sp2 তে কোনো ধরনের ব্যতিক্রম নাই, সকল sp2 এর ক্ষেত্রে কি সমতলীয় ত্রিকোণাকারই হয়। আর এটার যে বন্ধন কোণ, এই যে বন্ধন কোণগুলা কত করে? এটার বন্ধন কোণ হলো 120 ডিগ্রি করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা sp2 দেখে ফেলাম। এবার যদি একটা sp দেখি তাহলে sp হবে এরকম যে BeCl2, বেরিলিয়াম ক্লোরাইড। তাহলে এটা সংকরণ যখন আমরা বের করব তখন দেখবো x এর ভ্যালু 2 আসে, তার মানে সংকরণ হলো s। sp সংকরণ যদি কারো হয় তাহলে তার একটা s অরবিটাল লাগবে আর সাথে একটা p অরবিটাল লাগবে। এই যে দেখো x y z, এটা কি px, তার মানে তার কি একটা s অরবিটাল লাগবে আর একটা p অরবিটাল লাগবে। তাহলে এটা হলো sp আর এটাই হলো কি sp। তাহলে sp সংবলিত দুইটা অরবিটাল পেয়ে গেলাম। এই যে দেখো বেরিলিয়াম, এই যে বেরিলিয়ামের এখানে একটা অরবিটাল, এখানে আরেকটা অরবিটাল, সাথে কি আছে? ক্লোরিন।
তাহলে এই যে ক্লোরিন, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কিন্তু পি অরবিটাল আছে। তাহলে এই যে একটা ক্লোরিন, এই যে দেখো আরেকটা ক্লোরিন। এখন যদি জিজ্ঞেস করা হয় যে এটা সংকরণ কি, তুমি বলবে sp। এটার বন্ধন কোণ কত? এটার বন্ধন কোণ হলো 180 ডিগ্রি। দেখো এটা দেখেই যাচ্ছে 180 ডিগ্রি। এটার আকৃতি কি? এই যে দেখো সরল রৈখিক। এটার আকৃতিটা কি হবে? সরল রৈখিক। এটার আকৃতিটা হবে সরল রৈখিক। আচ্ছা, তাহলে আমরা sp3, sp2 আর sp এই তিনটা সংকরণ শিখে ফেললাম। এখন দেখো কিছু বিশেষ সংকরণ, সেটা হলো তোমার কার্বন। আচ্ছা, এটার আগে আমরা আরেকটা সূত্র একটু শিখে নিই, সেটা হলো সংকরণের সার্বজনীন সূত্র। আচ্ছা, একটু ব্রেক। আচ্ছা, সংকরণ নির্ণয়ের আরেকটা সূত্র আমরা শিখবো বলছিলাম, যে সংকরণ নির্ণয়, এটা আমরা বলতে পারি সংকরণ নির্ণয়ের সার্বজনীন সূত্র। সংকরায়ন নির্ণয়ের সার্বজনীন সূত্র। সার্বজনীন সূত্র, হ্যাঁ, সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। সংকরণ নির্ণয়ের সার্বজনীন সূত্রটা কি ছিল? সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। তাহলে x ইজ ইকুয়াল টু, আমরা জানি যে সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। লোন পেয়ার মানে কি? মুক্তজোড় ইলেকট্রন। এখন আমি যদি আবার জিনিসগুলো রিকল করে দিই, যে এর সাথে বি এর একটাই বন্ধন আছে, ওটাকে কি বলবো? সিগমা বন্ধন। এর সাথে বি এর দুইটা বন্ধন আছে, তাহলে কি হবে? একটা সিগমা একটা পাই। এর সাথে বি এর যদি তিনটা বন্ধন থাকে, তাহলে কয়টা সিগমা কয়টা পাই? একটা সিগমা দুইটা পাই। অলওয়েজ সিগমা বন্ধন কয়টা থাকে? একটাই থাকে। সিগমা বন্ধন কি দুইটা গঠিত হওয়া সম্ভব? সম্ভব না। লোন পেয়ার মানে কি? লোন পেয়ার মানে কি? মুক্তজোড় ইলেকট্রন। মুক্ত জোড় ইলেকট্রন। এখন এই মুক্তজোড় ইলেকট্রন কার, মানে কোন যৌগতে কয়টা আছে এটা বের করতে পারি আমরা। ওকে, তাহলে প্রথমেই আসি অ্যামোনিয়া। সবচেয়ে কমন উদাহরণের মধ্যে একটা অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়ার মধ্যে কেন্দ্রীয় পরমাণুকে নাইট্রোজেন। নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন আছে। তো নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়ার জন্য কয়টা ইলেকট্রন খরচ করে ফেলছে? 3টা খরচ করে ফেলছে। আরো আছে কয়টা? 2টা। এই যে একটা, দুইটা, তিনটা, কয়টা খরচ করছে? 3টা। আরো আছে কয়টা? 2টা। এই 2টা কি? তাহলে মুক্তজোড় ইলেকট্রন। মুক্তজোড় ইলেকট্রন তাহলে কয় জোড়া আছে যদি কেউ জিজ্ঞেস করে? তাহলে মুক্তজোড় ইলেকট্রন এক জোড়া আছে। এরপরে পানি। পানির ক্ষেত্রে এখানে কেন্দ্রীয় পরমাণুকে অক্সিজেন। অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 6টা। হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়ার জন্য সে কয়টা ইলেকট্রন ইউজ করে ফেলছে? 2টা ইলেকট্রন ইউজ করে ফেলছে। যে একটা, দুইটা, তাহলে আরো কয়টা ইলেকট্রন রয়ে গেছে? 4টা। তাহলে এই যে একটা, দুইটা, তিনটা, 4টা। তাহলে এখন যদি কেউ জিজ্ঞেস করে যে পানিতে কয় জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে? পানিতে 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। বুঝতে পারছি? আচ্ছা, এখন অ্যামোনিয়া সংকরণ যদি কেউ বের করতে বলে, তাহলে এখানে সিগমা বন্ধন আছে কয়টা? এই যে অ্যামোনিয়াতে সিগমা বন্ধন আছে কয়টা? 3টা। আচ্ছা, আমরা পরের পৃষ্ঠায় যদি বের করি, তাহলে এই যে অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়াতে একটু আগে দেখে আসলাম যে মুক্তজোড় ইলেকট্রন আছে কয় জোড়া? এক জোড়া। তাহলে x ইজ ইকুয়াল টু সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। তাহলে সিগমা বন্ধন আছে কয়টা? সিগমা বন্ধন আছে 3টা। ওই যে অ্যামোনিয়ার গঠনটা যদি আবার দেখি, নাইট্রোজেন, হাইড্রোজেন, এই যে আরেকটা হাইড্রোজেন। এখানে লোন পেয়ার আছে কয় জোড়া? লোন পেয়ার আছে এক জোড়া। তাহলে মোটামুটি কত হয়? 4। তাহলে আমরা জানি x এর ভ্যালু যদি 4 হয়, তাহলে 4টা অরবিটাল লাগবে, একটা s আর 3টা p। ঠিক আছে? এবার আসি পানির ক্ষেত্রে। পানি, এই যে পানি H2O, পানি। তো পানির ক্ষেত্রে x ইজ ইকুয়াল টু আবারও সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। তো লোন পেয়ার আছে 2 জোড়া, এটা আগের পৃষ্ঠায় মাত্র দেখে আসলাম। সিগমা বন্ধন আছে কয়টা? 2টা। কেমনে পাইছি? এই যে একটা বন্ধন এটাই সিগমা, এই যে আরেকটা বন্ধন এটাই কি? সিগমা। তাহলে কত হয়? 4। কোন যোগে সংকরণ 4 হলে কয়টা অরবিটাল লাগে? 4টা অরবিটাল লাগে। তাহলে কত হয়? sp3। তেমনি ভাবে আমরা যদি এখন করি কার্বন ডাই অক্সাইড, তাহলে কার্বন ডাই অক্সাইড যদি করি, তাহলে এটার গঠনটা কিন্তু এরকম, এই যে কার্বন আর এই যে অক্সিজেন, এই যে কার্বন, এই যে আরেকটা অক্সিজেন। তাহলে এখানে সিগমা বন্ধন আছে কয়টা? এই জায়গায় সিগমা বন্ধন আছে কয়টা? এই যে একটা সিগমা বন্ধন, এই যে দুইটা সিগমা বন্ধন। তাহলে x ইজ ইকুয়াল টু সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। তাহলে সিগমা বন্ধন এখানে আছে 2টা, কোনো লোন পেয়ার কি আছে? নাই। কেননা কার্বনের সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে। এই যে একটা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন ইউজ হয়ে গেছে। তার মানে তার কাছে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। তাহলে x এর ভ্যালু যদি 2 হয়, তাহলে সংকরণ হবে sp। তেমনি ভাবে আমরা যদি বলি যে pH3, pH3 তে কেন্দ্রীয় পরমাণু হলো ফসফরাস। ফসফরাসের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? ফসফরাসের সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে। হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়ার জন্য সে কয়টা ইলেকট্রন ইউজ করছে? 3টা ইলেকট্রন ইউজ করছে। তার মানে তার কাছে আরো 2টা ইলেকট্রন আছে, তার মানে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। তাহলে x এর ভ্যালু কত আসে? 3টা সিগমা বন্ধন আছে, একটা মুক্তজোড় ইলেকট্রন আছে, তার মানে কত আসে? 1 আর 1 হইলে 4। আর 4 যদি হয়, তাহলে কোন যোগে সংকরণ যদি x এর ভ্যালু যদি 4 আসে, তাহলে 4টা অরবিটাল লাগবে, তাহলে একটা s আর 3টা p অরবিটাল লাগবে। এরপরে যদি আমরা করি যে সালফার ডাইঅক্সাইড,
সালফার ডাইঅক্সাইড। তো সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে এটার গঠনটা কিরকম হবে, যে সালফার আর কি অক্সিজেন, এই যে সালফার আর একটা হলো অক্সিজেন। সালফারের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন আছে। ইউজ হয়েছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমি বলতে পারি আরো এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, বা দুইটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন মানে কি এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। তাহলে এই জায়গায় যদি বলি সিগমা বন্ড প্লাস লোন পেয়ার, এখানে সিগমা বন্ধন কয়টা আছে, এখানে যেহেতু দুইটা বন্ধন আছে, একটা দুইটা, তাহলে এটা হলো সিগমা, একটা সিগমা। তাহলে সিগমা বন্ধন আছে কয়টা, দুইটা। মুক্তজোড় ইলেকট্রন আছে এক জোড়া, তাহলে তিন, তিন হইলে সংকরণ হয় sp2। আচ্ছা, এরপরে যদি আমি বলি যে sp3, এই যে sp3 সরি, মানে আমি যদি বলি সালফার ট্রাইঅক্সাইড, তাহলে নিজেরা করতে পারবা। আচ্ছা ঠিক আছে। এরপরে আমি যে স্পেশাল কিছু সংকরণ পড়াইছিলাম কোন কোন যৌগের ক্ষেত্রে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এন্ড সিলিকন, এটা কিন্তু কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এরপরে সিলিকন, ফসফরাস ও সালফার, এই কয়জনের ক্ষেত্রে আমি কিছু সংকরণ পড়াইছিলাম বা কিছু ইম্পর্টেন্ট জিনিস পড়াইছিলাম, যে এখানে সংকরিত অরবিটাল আর অসংকরিত অরবিটালের সংখ্যা তোমরা নির্ণয় করতে বলতে পারো। ধরো কোন যৌগের সংকরণ sp, যে কোনো যৌগের এই জায়গা থেকে যে কোনো যৌগ গঠিত হইতে পারে। ধরো মিথেন হইতে পারে, মানে যে কোনো যৌগ গঠিত হইতে পারে, কার্বন দিয়ে যে কোনো যৌগ একটা গঠিত হয়েছে, যেখানে সেন্ট্রাল অ্যাটম হিসেবে কার্বন আছে, সেন্ট্রাল অ্যাটম হিসেবে কি আছে, কার্বন আছে। যেমন কার্বন ডাই অক্সাইড, সেন্ট্রাল অ্যাটম হিসেবে ধরো কার্বন মনোঅক্সাইড, সেন্ট্রাল অ্যাটম হিসেবে ধরো কি কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সিলিকন, ফসফরাস, সালফার, এইদের মধ্যে যে কোনো একজন আছে। এখন ওই যৌগের সংকরণ যদি sp হয়, দেখো sp যদি হয়, তাহলে সংকরণে অংশগ্রহণকারী অরবিটাল কে কে, s, আর হয় px অংশগ্রহণ করছে, নাহলে py অংশগ্রহণ করছে, নাহলে pz অংশগ্রহণ করছে। এই তিনজনের যে কোনো একটা অংশগ্রহণ করছে s অরবিটালের সাথে। এখন কথা হলো যে এটার চিত্রটা কিরকম হবে, এই যে sp সংকরিত হলে কি, এই যে এরকম একটা চিত্র আসে, বুঝতে পারছি এটা। এখন এটার বন্ধন কোণ কত, আমরা একটু আগে দেখে আসছিলাম, এটার বন্ধন কোণ 180 ডিগ্রি। আকৃতি কি, সরলরৈখিক, আকৃতি হলো কি সরলরৈখিক। এখন কথা হলো, ধরলাম আমি s এর সাথে px যুক্ত হইছে, s এর সাথে px যুক্ত হইছে, এখন py আর pz এটা রয়ে গেছে না, তাহলে এই দুইটা অরবিটালের আমি বলবো অসংকরিত অরবিটাল, অসংকরিত অরবিটাল, অসংকরিত অরবিটাল। আচ্ছা বলো এখানে সংকরিত অরবিটাল কয়টা, দুইটা। এখানে সংকরিত অরবিটাল বা হাইব্রিডাইজেশন অরবিটাল কয়টা, দুইটা। আর যদি বলে নন হাইব্রিডাইজড অরবিটাল বা অসংকরিত অরবিটাল কয়টা, অসংকরিত অরবিটালও কিন্তু হবে দুইটা। এখন আমি যদি অসংকরিত অরবিটাল সহ চিত্রটা আঁকতে চাই, যে এখানে অসংকরিত অরবিটাল আছে কয়টা, ওইটা সহ যদি আমি চিত্র আঁকতে চাই, তাহলে দেখো এই যে তোমার দুইটা অরবিটাল, এই যে দুইটা অরবিটাল, এই দুইটা অরবিটাল কিন্তু সংকরিত অরবিটাল। এখন আমি অসংকরিত অরবিটাল গুলা সহ, অরবিটাল সহ যদি চিত্র আঁকতে চাই, দেখো আমি ধরলাম এস আর পি এক্স সংকরণে অংশগ্রহণ করছে, তাহলে এটা হলো কি পি ওয়াই অরবিটালটা, এটা তোমার সেই পি ওয়াই অরবিটাল, তাহলে এটা হলো কি পি জেড অরবিটাল। আমি যদি আরেকটু ভালো করে আঁকানোর ট্রাই করি, এটা হলো পি ওয়াই অরবিটাল আর একটা হলো কি পি জেড অরবিটাল, এই যে। আচ্ছা হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা আমি এরপর একটু আঁকাই দিই, এটা ইউটিউবে যাবে তো, এই কারণে একটু ভালো করে আঁকাই দিচ্ছি। পি ওয়াই অরবিটাল, আরে এই যে পি ওয়াই অরবিটাল আর এদিকে আছে কি পি জেড অরবিটাল। তাহলে এই যে দুইটা অরবিটাল, যে দুইটা অরবিটাল অসংকরিত, এই অসংকরিত অরবিটাল গুলোর মধ্যে আমি কিভাবে মানে চিহ্নিত করে দিছিলাম, যেভাবে দাগ কেটে চিহ্নিত করে দিছিলাম। তাহলে এখানে সংকরিত অরবিটাল কয়টা আর অসংকরিত অরবিটাল কয়টা, বুঝছি। আচ্ছা বলো সংকরিত অরবিটাল কোন বন্ধন গঠন করে, সংকরিত অরবিটাল সিগমা বন্ধন গঠন করে আর অসংকরিত অরবিটাল পাই বন্ধন গঠন করে। আচ্ছা এরপরে দেখো কোন যৌগের সংকরণ যদি sp2 হয়, কোন কোন যৌগের ক্ষেত্রে, ওই যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সিলিকন, ফসফরাস আর একটা কি সালফার, এই কয়জনের ক্ষেত্রে যৌগের সংকরণ যদি sp2 হয়, তাহলে তোমার সংকরণে কে কে অংশগ্রহণ করছে, s অংশগ্রহণ করছে, px অংশগ্রহণ করছে আর pz অংশগ্রহণ করছে, pz অংশগ্রহণ করছে, এই তিনজন অংশগ্রহণ করছে। তাহলে যে অংশগ্রহণ করে নাই সে কি অসংকরিত অরবিটাল। তাহলে এই যৌগের যে আকৃতিটা, আকৃতিটা আমি তোমাদের দেখিয়েছিলাম, এই যে এদিকে একটা, এদিকে একটা আর এইদিকে একটা। আমি যদি আরেকটু ভালো করে আঁকাই, এই যে অসংকরিত অরবিটাল মানে সংকরিত অরবিটাল, এটা এটা সংকরণ কি sp2। তো মানে যদি বলে এটার আকৃতি কি, আমি বলছিলাম আকৃতি কি সমতলীয় ত্রিকোণাকার, সমতলীয় ত্রিকোণাকার। এটার বন্ধন কোণ কত, বন্ধন কোণ হলো 120 ডিগ্রি।
এখন যদি আমি অসংকরিত অরবিটাল যদি এখন এই জায়গায় যে কোশ্চেন গুলো আসে সেটা হলো সংকরিত অরবিটালের সংখ্যা কয়টা, মানে হাইব্রিডাইজড অরবিটালের মানে হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করছে বা সংকরণে অংশগ্রহণ করছে এরকম অরবিটালের সংখ্যা কয়টা? 3টা। হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে নাই এরকম অরবিটালের সংখ্যা কয়টা? একটা। এখন যারা হাইব্রিডাইজেশন অংশগ্রহণ করে নাই ওই চিত্রটা যদি আঁকি তাহলে এই যে একটা, এই 3টা অরবিটাল তো হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করছে, তাহলে যেটা হাইব্রিডাইজেশন অংশগ্রহণ করে নাই সেটারও তোমার আঁকাই দিতে হবে। এই যে দেখো এই যে অরবিটালটা, এই অরবিটালটা হাইব্রিডাইজেশন অংশগ্রহণ করে নাই, তো যেটা অংশগ্রহণ করে নাই সেটাতে এরকম দাগায় দিতে হবে। তাহলে হাইব্রিডাইজেশন অংশগ্রহণকারী অরবিটাল এই জায়গায় আছে 3টা, নন হাইব্রিডাইজেশন অরবিটাল বা হাইব্রিডাইজেশন অংশগ্রহণ করে নাই এরকম অরবিটাল আছে একটা। আর শুধুমাত্র হাইব্রিডাইজ অরবিটালের চিত্র হলো এটা, যেখানে সংকরণ sp2 হলো আকৃতি হয় সমতলীয় ত্রিকোণাকার, বন্ধন কোণ হয় 120 ডিগ্রি। আবারও বলি, যারা হাইব্রিডাইজেশন অংশগ্রহণ করছে, যে সকল অরবিটাল হাইব্রিডাইজেশন অংশগ্রহণ করছে তারা সিগমা বন্ধন গঠন করে, আর যে সকল অরবিটাল হাইব্রিডাইজেশন অংশগ্রহণ করে নাই তারা কিন্তু পাই বন্ধন গঠন করে। আচ্ছা, এরপরে কোন যৌগের সংকরণ যদি হয় sp3, এই যে কার কার কোন কোন যৌগের ক্ষেত্রে এটা সত্য? কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সিলিকন, ফসফরাস আর কি সালফার, এই কয়জনের ক্ষেত্রে এটা সত্য যে এই কয়টা অরবিটালের ক্ষেত্রে বা এই কয়টা যৌগ যদি সেন্ট্রাল অ্যাটম হয় বা কেন্দ্রে থাকে তাহলে এই কয়টা পরমাণুর সংকরণ যদি sp3 হয় তাহলে সংকরণে কোন কোন অরবিটাল অংশগ্রহণ করছে? s অংশগ্রহণ করছে, px অংশগ্রহণ করছে, py অংশগ্রহণ করছে, আবার pz অংশগ্রহণ করছে, এই চারটা অরবিটালই অংশগ্রহণ করছে। তো চারটা অরবিটাল যখন অংশগ্রহণ করে তখন সংকরণের চিত্রটা এরকম হয়, উপরে থাকে একটা অরবিটাল, নিচে থাকে বাকি 3টা অরবিটাল। তাহলে কোন যৌগের সংকরণ যদি হয় sp3 তাহলে তার আকৃতি হয় কি? আকৃতি হয় চতুস্থলকীয়। এটার বন্ধন কোণ কত হয়? বন্ধন কোণ হয় 109.5 ডিগ্রি। এখন এখানে কি কোনো হাইব্রিডাইজড অরবিটাল কয়টা বা সংকরণে অংশগ্রহণকারী অরবিটাল আছে? 4টা। কোন সংকরণ কি কোন অরবিটাল কি এরকম আছে যেটা সংকরণে অংশগ্রহণ করে নাই? না, এখানে সংকরণে অংশগ্রহণ করে না এমন কোন অরবিটালই নাই, অর্থাৎ নন হাইব্রিডাইজ অরবিটাল আছে 0টা। তাহলে এই যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সিলিকন, ফসফরাস, সালফারের ক্ষেত্রে যে এই যে এমসিকিউ গুলো অবশ্যই মনে রাখা উচিত। এখন আমরা কিন্তু এতক্ষণ ধরে sp, sp2 আর sp3 দেখছি। যদি sp3d এই টাইপের গুলো আসে এগুলা এমসিকিউ তে আসে, এগুলো ইন জেনারেল সিকিউ তে আসে না। sp3d, তাহলে sp3d সংকরণ হইছে এমন একটা যৌগের উদাহরণ যদি আমি বলি সেটা হইতে পারে PCl5, ঠিক আছে, PCl5। তাহলে কোন যৌগের সংকরণ যদি sp3d হয় তার মানে কয়টা অরবিটাল এখানে অংশগ্রহণ করছে? s অংশগ্রহণ করছে, px, এরপরে কি py, এরপরে pz, এরপরে d অরবিটালের যে কোনো একটা অংশগ্রহণ করছে। তো এটার আকৃতিটা কিরকম হবে? এটার আকৃতিটা ইন জেনারেল আঁকতে বলে না, এরপর আমরা জাস্ট একটু দেখে যাব এমসিকিউ তে আসলে যেন আমরা অ্যান্সার করতে পারি। তো এটার আকৃতিটা এরকম হয়, প্রথমে একটা ত্রিভুজ আঁকাবো, যে আমি যদি একটু প্রথমে এইভাবে একটা ত্রিভুজ আঁকাবো। তাহলে দেখো এই যে কেন্দ্রে যদি ফসফরাস থাকে তাহলে দেখো এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে আরেকটা ক্লোরিন। তাহলে দেখো এই যে বোর্ডের বাইরে একটা ক্লোরিন মানে উপরে একটা ক্লোরিন, নিচে একটা ক্লোরিন, এখানে আসলে উপরে নিচে না, এটা আসলে একটা হলো বোর্ডের ভিতরে আর একটা হলো বোর্ড থেকে তোমাদের দিকে বের হচ্ছে, আমি দেখাইছিলাম ক্লাসের মধ্যে, মনে আছে? একটা হলো বোর্ডের ভিতরে আর একটা হলো বোর্ড থেকে তোমাদের দিকে বের হচ্ছে। আচ্ছা দেখো এই যে ক্লোরিন, তাহলে এদিকে একটা ক্লোরিন, আমরা যদি রাফ একটা চিত্র আঁকি এদিকে একটা ক্লোরিন, তাহলে বলো তো এটা কি sp2 সংকরণে দেখছিল না এদের মধ্যবর্তী বন্ধন কোণ কত? এই যে এই বন্ধন কোণগুলা কত ছিল? কত ছিল? 120 ডিগ্রি করে। বন্ধন কোণগুলা কত ছিল? 120 ডিগ্রি করে। আর উপরে যেটা আছে দেখো ক্লোরিন, এটা কিন্তু একজন আরেকজনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করতেছে? 90 ডিগ্রি। তাহলে sp3d সংকরণ যদি হয় তাহলে কিন্তু তোমার দুইটা বন্ধন কোণ গঠিত হয়। এক ধরনের বন্ধন কোণ হলো 90 ডিগ্রি, আরেক ধরনের বন্ধন কোণ কি? 120 ডিগ্রি। এখন এটার আকৃতি যদি কেউ জিজ্ঞেস করে তখন কি হবে? ত্রিকোণাকার, দেখো ত্রিকোণাকার দ্বি পিরামিড, উপরে একটা পিরামিড, নিচে আরেকটা পিরামিড, তাহলে এটার আকৃতি হবে ত্রিকোণাকার দ্বি পিরামিড। ত্রিকোণাকার দ্বি পিরামিড, ত্রিকোণাকার দ্বি পিরামিড। এরপরে আসে sp3d2, তাহলে কোন যৌগের সংকরণ যদি sp3d2 হয় তাহলে sp3d2 সংকরণে মানে সংকরিত যে কোনো একটা যৌগের নাম বলো তো? ভেরি গুড, sf6। দেখে বলতেছি না, না দেখা, sf6। sf6 এর কি sp3d2 হয়? x is equal to 1/2 ইনটু সালফারের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 6টা, 6টা, হ্যাঁ ঠিক আছে। তাহলে 6 আসে, 6 আসলে
6টা অরবিটাল লাগবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে SF6 এর উদাহরণটা আমরা নিতে পারি। তাহলে কোন যৌগের সংকরণ যদি sp3d2 হয় তখন তার আকৃতি কিরকম হয়? যেমন এই জায়গায় হুম, আমি এটা ডাইরেক্ট একটা বর্গাকার আকৃতি নিতে পারি না? হ্যাঁ, হুম। এই যে ধরো এই যে কেন্দ্রে কি আছে? কেন্দ্রে আছে সালফার। এই পাশে একটা ফ্লোরিন, এই পাশে আরেকটা ফ্লোরিন, এই পাশে একটা ফ্লোরিন, এই পাশে আছে আরেকটা ফ্লোরিন। তাহলে এটার আকৃতি কি? এই যে উপরে যাবে, এদিক দিয়ে যে এটা এভাবে আসবে, এদিকে একটা ফ্লোরিন আছে, এদিকে আরেকটা ফ্লোরিন আছে। বোর্ডের ভিতরে একটা ফ্লোরিন আসে, বোর্ড থেকে তোমাদের দিকে আরেকটা ফ্লোরিন আছে। বলতো এই যে তোমার এই যে একটা বর্গক্ষেত্র যে আমি আঁকাইছিলাম, এই যে ধরো একটা বর্গক্ষেত্র, এটা কি একটা সমতলে আছে? এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল কত ডিগ্রি করে? প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি করে। প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি করে। আর আমি বলছিলাম যে খাতার বাইরে আর ভিতরে বা বোর্ডের ভিতরে, বাইরে আর ভিতরে এটা কত ডিগ্রি করে অ্যাঙ্গেল উৎপন্ন করে? এটাও 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল উৎপন্ন করে। তাহলে কি আমি বলতে পারি না এখানে কি এক ধরনের অ্যাঙ্গেলই আছে? এক ধরনের অ্যাঙ্গেল আছে। আচ্ছা এবার কে বলো এটার আকৃতি কি? এটার আকৃতি তুমি এইভাবে বলতে পারো চতুর্ভুজীয় দ্বিপিরামিড। কিন্তু এটার কি চতুর্ভুজীয় দ্বিপিরামিড নামে কেউ বলে? এটা পরিচিত নামটা কি? চতুর্ভুজীয় দ্বিপিরামিড বলা যাবে, কিন্তু এটার নামটা কি? এটা সবাই কি নামে ডাকে? অষ্টতলকীয়। 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 এরপরে দেখো এই জায়গায় sp3d3 এইরকম যদি কোনো যৌগ থাকে, যেমন আমরা IF7 রে চিনতে পারি, তাহলে এই টাইপের যৌগের ক্ষেত্রে আমরা কি করব? দেখো প্রথমে এরকম একটা আঁকলাম। ও আচ্ছা এটা মুছে জানা না। তাহলে sp3d3 আমি কিভাবে আঁকাবো? এটা কি সম্ভব? এভাবে না, না, আমাদের ফ্রি হ্যান্ড দিয়ে আচ্ছা হ্যাঁ, দেখো এই যে এদিকে একটা, সোজাই হয় না, এই যে এদিকে একটা, এই যে এভাবে একটা, আর এই যে একটা। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো, তাহলে এই জায়গায় আমি বলতে পারি যে এখানে আয়োডিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে আরেকটা ফ্লোরিন, এখানে আরেকটা ফ্লোরিন, এখানে আরেকটা ফ্লোরিন। তাহলে দেখো এই জায়গায় এই যে ফ্লোরিন, আয়োডিন ফ্লোরিনের সাথে কি সংযুক্ত? এখন তুমি একটা সমতলের মধ্যে আর উপরে কয়টা ফ্লোরিন হয়েছে? 5টা। তাহলে উপরে এই যে তোমাদের দিকে একটা ফ্লোরিন, মানে বোর্ডের ভিতরে একটা ফ্লোরিন, আর তোমাদের দিকে বোর্ড থেকে বাইর হইতেছে আর একটা ফ্লোরিন। যেটা বোর্ডের ভিতরে ঢুকতেছে আর বোর্ড থেকে বাইর হচ্ছে, ওটার ক্ষেত্রে অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। আর এখানে তুমি একটা জিনিস বুঝো, এই যে তুমি যে এই যে আকৃতিটা আঁকলা, এটা কিন্তু তুমি একটা সমতলে আঁকা ফেলছো। এখন একটা সমতলে সর্বোচ্চ কি একটা বৃত্ত আঁকা যায়? এটা কি তুমি শুধু তোমার খাতার মধ্যে আঁকা ফেলতে পারো? যেহেতু তুমি এটা খাতার মধ্যে আঁকা ফেলতে পারো, তাহলে এটা কত? 360 ডিগ্রি রে তুমি কত দিয়ে ভাগ করবে? এখন 5 দিয়ে ভাগ করবে, কারণ তুমি খাতার মধ্যে পুরো জিনিসটা আঁকা ফেলছো এবং খাতার মধ্যে তুমি 360 ডিগ্রি আঁকতে পারো। তাহলে 360 এর যদি 5 দিয়ে ভাগ করো, তখন প্রত্যেকটা অ্যাঙ্গেল কত আসে? প্রত্যেকটা অ্যাঙ্গেল আসে 72 ডিগ্রি। আর আমি বলছি যেটা উপরে উঠে আর যেটা নিচে নামে, ওটা বা যেটা উপরে আঁকি আর যেটা নিচে নামে, অর্থাৎ যেটা বোর্ডের ভিতরে ঢুকতেছে আর বোর্ড থেকে বের হচ্ছে, ওটার ক্ষেত্রে কত ডিগ্রি করে হবে? 90 ডিগ্রি করে হবে। তাহলে এখানে দুইটা বন্ধন কোণ পাইলাম, একটা হলো 72 ডিগ্রি আর একটা হলো 90 ডিগ্রি। এখন এটার আকৃতি যদি কেউ জিজ্ঞেস করে, তখন কি হবে? এই যে পঞ্চভুজীয় দ্বিপিরামিড, পঞ্চভুজীয় দ্বিপিরামিড, এটা হবে কি? পঞ্চভুজীয় দ্বিপিরামিড। আচ্ছা এবারকে আমরা পড়বো যে হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ধন। তাহলে হাইড্রোজেন বন্ধন কি? ধরো কোন একটা যৌগ আছে, এই যে এ, আর এটার সাথে আছে বি। এখন এই যৌগটার সাথে আরেকটা যৌগ আছে ধরো বি, আরেকটা যৌগ ধরো আছে ডি। এখন এই যে একটা যৌগ আর এই যে আরেকটা যৌগ, দুইটা যৌগ আছে এখানে, দুইটা যৌগ আছে। এখন এই দুইটা যৌগের মধ্যে কি ধরনের বন্ধন আছে সেটাই, মানে সেটাই আমরা আইডেন্টিফাই করতে হবে। ধরো এই জায়গায় এই যে বি, এই বি ধরো মানে আমি যদি আরেকটু ভালো করে উদাহরণটা লিখি, ধরো এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে যে কোনো একটা যৌগ আছে, ওই যৌগের সাথে আবার আরেকটা যৌগ আছে, এটাও কিন্তু কি একটা যৌগ। ধরে নাও বিটাও কি একটা যৌগ। তাহলে এই যৌগের সাথে কি আরেকটা যৌগ আছে। এখন একটা যৌগে হাইড্রোজেন আছে, এর পাশে যে পরমাণুটা আছে, এই পরমাণুর হয় ফ্লোরিন হওয়া লাগবে, নাইলে নাইট্রোজেন হওয়া লাগবে, নাইলে অক্সিজেন হওয়া লাগবে। আর পাশে যে যে বি যৌগটা আছে, এই বি যৌগের মধ্যে ফ্লোরিন অথবা অক্সিজেন অথবা নাইট্রোজেনের যে কোনো কিছু একটা থাকা লাগবে। কাহিনীটা কি বুঝছো? মানে হাইড্রোজেনের সাথে যে এ আছে, ওই এ এর কি হওয়া লাগবে? ফ্লোরিন, অক্সিজেন অথবা নাইট্রোজেনের মধ্যে যে কোনো একটা হওয়া লাগবে। আর পাশে যে যৌগটা আছে, ওই যৌগের মধ্যে ফন
বা ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেনের মধ্যে যে কোনো একটা জিনিস থাকলেই হবে। যেমন আমি যদি বলি এই যে H2O আর একটা কি H2S, এই দুজন মিলে কি হাইড্রোজেন বন্ধন গঠন করবে? এই দুজন মিলে হাইড্রোজেন বন্ধন গঠন করবে না। কেন এই দুজন মিলে হাইড্রোজেন বন্ধন গঠন করবে না? দেখো তো, প্রথম যে যৌগটা আছে, প্রথম যৌগের সাথে কি ফন আছে? হ্যাঁ আছে। কিন্তু দ্বিতীয় যৌগে আমি বলছি ফন থাকা লাগবে, কিন্তু দ্বিতীয় যৌগে আছে কি সালফার। সালফার থাকলে হবে না, তাহলে এটা হাইড্রোজেন বন্ধন গঠন করবে না। এরপরের যৌগ দেখো, আমি যদি বলি যে H2O এর সাথে কি হাইড্রোজেন বন্ধন গঠন করবে? হ্যাঁ করবে। কেন করবে? কেননা দেখো প্রথম যৌগে কি হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের সাথে কি ফন আছে, ফন বলতে কি অক্সিজেন আছে। পরের যৌগ কি ফন আছে নাকি? হ্যাঁ ফন থাকলেই হবে। হাইড্রোজেন থাকলে তো আরো, হাইড্রোজেন থাকলে তো ভালো, হাইড্রোজেন আছে, হ্যাঁ হাইড্রোজেন থাকলে ভালো, কিন্তু শুধু ফন থাকলেই কিন্তু কি হাইড্রোজেন বন্ধন গঠন করবে। এরপরের যৌগটা দেখো এই যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়ার সাথে আরেকটা অ্যামোনিয়াকে হাইড্রোজেন বন্ধন গঠন করবে। হ্যাঁ হাইড্রোজেন বন্ধন গঠন করবে। কেন হাইড্রোজেন বন্ধন গঠন করবে? কেননা প্রথম যৌগে হাইড্রোজেনের সাথে কি ফন আছে নাকি? হ্যাঁ আছে। পরের যৌগ কি ফন আছে? হ্যাঁ আছে, তাহলে এটাও হাইড্রোজেন বন্ধন গঠন করবে। এখন যদি আমি বলি যে H2S আর এটার সাথে অ্যামোনিয়া, এটা কি হাইড্রোজেন বন্ধন গঠন করবে? না, হাইড্রোজেন বন্ধন গঠন করবে না। দেখো প্রথমে হাইড্রোজেনের সাথে ফন আছে কিনা? হ্যাঁ হাইড্রোজেনের সাথে ফন আছে, মানে নাইট্রোজেন আছে। কিন্তু পরের যৌগে শুধু ফন থাকা লাগবে, শুধু ফন থাকা লাগবে, আছে নাই, তাহলে এটা হাইড্রোজেন বন্ধন গঠন করবে না। এরপরে যদি আমি বলি যে H2O আর HF, এই দুজন মিলে কি হাইড্রোজেন বন্ধন গঠন করবে? হ্যাঁ এই দুজন মিলে হাইড্রোজেন বন্ধন গঠন করবে। কেন বন্ধন গঠন করবে? দেখো হাইড্রোজেনের সাথে কি ফন আছে? হ্যাঁ আছে। এরপরের যৌগ কি ফন আছে? হ্যাঁ এরপরের যৌগে ফন আছে, এই যে অক্সিজেন আছে, এই কারণে হাইড্রোজেন বন্ধন গঠন করবে, তাহলে এটা হাইড্রোজেন বন্ধন গঠন করবে। এখন হাইড্রোজেন বন্ধন যে গঠন করছে, এটা চিত্রটা বা হাইড্রোজেন বন্ধনের সংখ্যাও তোমরা নির্ণয় করতে বলে। তো আমরা যদি নির্ণয় করি, মানে হাইড্রোজেন বন্ধন আমরা ডাইরেক্ট বন্ধনগুলো দেখি। যেমন প্রথমে আমরা হাইড্রোজেন ফ্লোরাইডের গঠনটা যদি দেখি, তাহলে এই জায়গায় আছে কি এই যে হাইড্রোজেন ফ্লোরাইড, এই যে হাইড্রোজেন ফ্লোরাইড, আর এদিকে লিখলাম এই যে আরেকটা হাইড্রোজেন ফ্লোরাইড, আর এদিকে আবার লিখলাম কি হাইড্রোজেন ফ্লোরাইড, এদিকে আরেকটা লিখলাম হাইড্রোজেন ফ্লোরাইড। এখন আমরা জানি যে হাইড্রোজেন আর ফ্লোরিনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? ফ্লোরিনের বেশি। তাহলে বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন ফ্লোরিন টান দিয়ে নিয়ে আসবে, তাহলে হাইড্রোজেন হবে প্লাস, ফ্লোরিন হবে মাইনাস। তাহলে ফ্লোরিন হবে মাইনাস, হাইড্রোজেন হবে প্লাস, ফ্লোরিন হবে মাইনাস, হাইড্রোজেন হবে প্লাস, তাহলে H প্লাস। এই যে ফ্লোরিন মাইনাস, আবার কি হবে? H প্লাস। এখন প্লাস যেহেতু মাইনাসটা দেখছে, তাহলে কি একটা আকর্ষণ সৃষ্টি করবে? এই যে আকর্ষণ, এই যে এদের মধ্যে কি সৃষ্টি হয়েছে? একটা আকর্ষণ সৃষ্টি হয়েছে। এই যে আকর্ষণটা সৃষ্টি হয়েছে, এটাই কি? এই যে বন্ধনটা তাদের মধ্যে আছে, এই বন্ধনটারই আমরা বলবো হাইড্রোজেন বন্ধন। এখানে যে বন্ধনটা দেখা যাচ্ছে সেটাই কি হাইড্রোজেন বন্ধন। আচ্ছা এরপরে যদি আমরা অ্যামোনিয়ার বন্ধনটা দেখি, এই যে অ্যামোনিয়া NH3, এই যে নাইট্রোজেন, এদিকে আছে কি হাইড্রোজেন, এদিকেও আছে একটা হাইড্রোজেন, এদিকেও আছে আরেকটা হাইড্রোজেন। আবার এই যে নাইট্রোজেন, এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন, এদিকেও আছে হাইড্রোজেন, এদিকে আবার আছে নাইট্রোজেন, হাইড্রোজেন, এদিকেও হাইড্রোজেন, এদিকেও হাইড্রোজেন। এখন আমরা কিন্তু জানি যে অ্যামোনিয়ার কাছে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, এই যে অ্যামোনিয়ার কাছে এক জোড়া করে মুক্তজোড় ইলেকট্রন আছে। এখন নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন নেগেটিভিটি কার বেশি? নাইট্রোজেনের বেশি। তাহলে নাইট্রোজেন হবে মাইনাস, হাইড্রোজেন হবে প্লাস। নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন নেগেটিভিটি কার বেশি? নাইট্রোজেনের বেশি। নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন নেগেটিভিটি কার বেশি? নাইট্রোজেনের বেশি। এখন এই যে এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে এখানে একটা কি বন্ধন সৃষ্টি হবে। এই যে এখানে মাইনাস আর প্লাস, তাহলে এখানে একটা বন্ধন সৃষ্টি হবে। মাইনাস প্লাস, এখানে একটা বন্ধন সৃষ্টি হবে। তাহলে এই যে এখানে যে বন্ধনটা সৃষ্টি হচ্ছে, সেই বন্ধনটারই বলা হবে কি হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন। তাহলে একটা হাইড্রোজেন ফ্লোরাইড পরমাণু, এই যে দেখো একটা হাইড্রোজেন ফ্লোরাইড পরমাণু কয়টা হাইড্রোজেন বন্ধন গঠন করে? দুইটা। একটা অ্যামোনিয়া কয়টা হাইড্রোজেন বন্ধন গঠন করে? দুইটা হাইড্রোজেন বন্ধন গঠন করে। এবারকার লাস্ট যে চিত্রটা, সেটা হবে পানির। এই তিনটা থেকে যে কোনো একটা পরীক্ষাতে ইন জেনারেল আসে। এরপর যদি আমরা পানিরটা দেখি, এই যে পানির হাইড্রোজেন বন্ধনটা যদি দেখি, তাহলে এই যে অক্সিজেন, এদিকে আছে হাইড্রোজেন, এদিকে আছে আবার হাইড্রোজেন। এখন পানির কাছে কয় জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে? দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। এখন অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের বেশি হওয়ায় অক্সিজেন বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন টান দিয়ে নিয়ে যায়। এই কারণে অক্সিজেন হলো মাইনাস, হাইড্রোজেন হলো কি প্লাস। তো এই জায়গায় আমি যদি আরেকটা পানির অণু আঁকাই, এই যে এই মাইনাস, আর এই জায়গায় হাইড্রোজেন, আর এই জায়গায় হচ্ছে হাইড্রোজেন। এই যে মাইনাস প্লাসটা পাইছে, তাহলে একটা আকর্ষণ বল সৃষ্টি করবে, এই যে আকর্ষণ। এই জায়গায় আমি আরেকটা পানির অণু যদি চিন্তা করি, কেননা আশেপাশে অসংখ্য পানির অণু এই জায়গায় আছে, তাহলে এই জায়গায় ডেল্টা 2 মাইনাস, তাহলে এই যে এখানে একটা প্লাস মাইনাসটা পাইছে, তাহলে কি একটা আকর্ষণ সৃষ্টি করে ফেলবে। যদি একটু অন্য কালার দিয়ে দেখাই, লাগবে না, আচ্ছা থাক। আচ্ছা এরপরে এই যে ডেল্টা 2 মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে আমি আরেকটা আকর্ষণ বল দেখাতে চাচ্ছি। তাহলে আকর্ষণটা আমি এইভাবে দেখাতে পারি, এই যে একটা হাইড্রোজেন, এই যে আরেকটা পানির অণু, এই যে, তাহলে এটা কি ডেল্টা প্লাস, আর পানি যেহেতু, তাহলে এটা ডেল্টা 2 মাইনাস, এটা কি ডেল্টা প্লাস। তাহলে এখানে আমি কি আরেকটা আকর্ষণ যদি দেখাই,
এই যে আরেকটা পানির অণু, এই যে হাইড্রোজেন, এদিকে আছে অক্সিজেন, এদিকে আছে হাইড্রোজেন, তাহলে এটা কি ডেল্টা প্লাস, আর এদিকে কি ডেল্টা 2 মাইনাস, এটাও কি ডেল্টা প্লাস। তাহলে এই যে আমি যদি এই যৌগটার দিকে তাকাই, তাহলে আমি দেখব যে এই যে একটা পানির অণু, এই যে একটা পানির অণু, এই যে একটা পানির অণু 4টা হাইড্রোজেন বন্ধন গঠন করে। এই বন্ধনটা কিন্তু আইক্যে আসতে পারতে হবে। এই বন্ধনটা আইক্যে আসতে পারতে হবে। সবার খাতায় আশা করি আছে। এই যে হাইড্রোজেন বন্ধনটা। তাহলে একটা পানির অণু কয়টা হাইড্রোজেন বন্ধন গঠন করে? আমি যদি একটা পানির অণু, তাহলে 4টা হাইড্রোজেন বন্ধন গঠন করে। সুন্দর করে এই বন্ধনটা আইক্যে দিয়ে আসবে। যখনই প্রশ্নটা কিরকম হয়? এই জায়গায় প্রশ্নগুলো কিন্তু বেশিরভাগ সময় এরকম হয় যে কক্ষ তাপমাত্রায়, এই যে কক্ষ তাপমাত্রায় পানি তরল, পানি তরল, কিন্তু H2S গ্যাস কেন? H2S গ্যাস কেন? সিম্পল অ্যান্সার কি? সিম্পল অ্যান্সার হলো যে H2S কি করে না? হাইড্রোজেন বন্ড গঠন করে না। কিন্তু পানি কি হাইড্রোজেন বন্ড গঠন করে? পানি যেহেতু হাইড্রোজেন বন্ধন গঠন করে, আর H2S যেহেতু হাইড্রোজেন বন্ধন গঠন করে না, তাই পানি কি তরল। হাইড্রোজেন বন্ধন গঠন করার কারণে কি হয়? কক্ষ তাপমাত্রা মানে কি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির, এই যে একটা পানির অণু, একটা পানির অণু আরেকটা পানির অণুর সাথে যুক্ত থাকে কি বন্ধনের মাধ্যমে? হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। তার মানে তাদেরকে যদি আমি এই বন্ধনটা তোমার ব্রেক করা লাগবে, এই বন্ধনটা ব্রেক করলেই না পানি কি গ্যাসে পরিণত হবে। এই বন্ধনটা ব্রেক করার জন্য আমার কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত তাপ দেওয়া লাগে? প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত তাপ দেওয়া লাগে। তখন যায় পানির হাইড্রোজেন বন্ধনটা ব্রেক হয়। তাহলে কক্ষ তাপমাত্রায় পানি তরল কিন্তু H2S গ্যাস কেন? মেইন রিজন হলো কি? আমার হাইড্রোজেন বন্ধন কে গঠন করে, কে হাইড্রোজেন বন্ধন গঠন করে না। আচ্ছা, এখান থেকে যে আরো যে প্রশ্নগুলো আসতে পারে সেটা হলো কার স্ফুটনাঙ্ক বেশি? কার স্ফুটনাঙ্ক বেশি হবে? কার স্ফুটনাঙ্ক বেশি হবে? যে হাইড্রোজেন বন্ধন গঠন করবে তার স্ফুটনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক বেশি হবে। যে হাইড্রোজেন বন্ধন গঠন করবে না তার স্ফুটনাঙ্ক কম হবে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, আর অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন এটা পড়ে নিব, কিন্তু এটা আশা করি না আসার চান্সেসই বেশি। এরপরে যেহেতু সবার খাতায় আছে একটু পড়ে নিব। এরপরে আমি এখন ইম্পর্টেন্ট জিনিসগুলোই পড়াচ্ছি। তাহলে হাইড্রোজেন বন্ধন গেল। এবারকে আমরা কি করব? পোলার আয়ন। পোলার আয়ন টপিকটা কি ছিল? যে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যকেই কি বলে? পোলার আয়ন বলে। বা ক্যাটায়ন কর্তৃক অ্যানায়ন বিকৃতির ঘটনাকেই পোলার আয়ন বলে। আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যকে পোলার আয়ন বলে, আবার ক্যাটায়ন কর্তৃক অ্যানায়ন বিকৃতির ঘটনাকেই পোলার আয়ন বলে। তো পোলার আয়ন যার বেশি হবে, পোলার আয়ন, এরপর আমরা যে সূত্রগুলা পড়ছিলাম সেটা কি ছিল? যে পোলার আয়ন সমানুপাতিক সমযোজী বৈশিষ্ট্য, পোলার আয়ন সমানুপাতিক সমযোজী বৈশিষ্ট্য। আর সমযোজী বৈশিষ্ট্য যার বেশি, তার কি কি বেশি? তার গলনাঙ্ক কম, তার সবকিছু কম, সরি, তার স্ফুটনাঙ্ক কম, বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট। ঠিক আছে? যার সমযোজী বৈশিষ্ট্য বেশি তার গলনাঙ্কও কম, স্ফুটনাঙ্কও কম, তার দ্রাব্যতাও কম, তার সলিউবিলিটিও কম, তার দ্রাব্যতাও কম, তার তাপীয় বিয়োজনও কম, তাপীয় বিয়োজনতার কম। এরপরে কি? যার সমযোজী বৈশিষ্ট্য বেশি তার আয়নিক বৈশিষ্ট্য কম। সিম্পল। যার সমযোজী বৈশিষ্ট্য বেশি তার আয়নিক বৈশিষ্ট্য কি? কম হবে। বুঝছি? এটাই কি পোলার আয়ন ছিল না? সবার খাতা লেখা আছে। তাহলে যার পোলার আয়ন বেশি তার সমযোজী বৈশিষ্ট্য বেশি। যার সমযোজী বৈশিষ্ট্য বেশি তার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, তাপীয় বিয়োজন, আয়নিক বৈশিষ্ট্য সবকিছু কম কম। মানে পোলার আয়ন জিনিসটা হলো দুইটা আয়নিক যৌগ আমারে দিবে। ধরলাম একটা দিছে সোডিয়াম ক্লোরাইড আর একটা দিছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখন কোন যৌগই 100% আয়নিক না, কোন যৌগ 100% সমযোজী না। তো ধরলাম ও হইলো 99% আয়নিক আর ও হইলো 98% আয়নিক। তাহলে কে বেশি সমযোজী? কোশ্চেনটা বুঝছি? এটা 99% আয়নিক আর এটা 98% আয়নিক। তাহলে সমযোজী বৈশিষ্ট্য কার বেশি? সমযোজী বৈশিষ্ট্য ওর বেশি। আর ওর সমযোজী বৈশিষ্ট্য কি? কম। যার আয়নিক বৈশিষ্ট্য বেশি তার সমযোজী বৈশিষ্ট্য কম। এখন কার সমযোজী বৈশিষ্ট্যটা বেশি আর কার সমযোজী বৈশিষ্ট্যটা কম এটা নির্ণয় করার জন্যই পোলার আয়ন পড়ানো হয়। তাহলে পোলার আয়ন যার বেশি তার সমযোজী বৈশিষ্ট্য বেশি, যার সমযোজী বৈশিষ্ট্য বেশি তার সবগুলা কম। এখন কার পোলার আয়ন বেশি হবে এটা নির্ণয় করার জন্য কোন বিজ্ঞানের নীতি দিছিল? বিজ্ঞানী ফাজান। তাহলে ফাজানের নীতিটা পড়ি। ফাজানের নীতি। তো ফাজানের নীতিতে কি বলা হয়েছে? প্রথম পয়েন্টে কি বলা হয়েছে? যে ক্যাটায়নের আকার ছোট হইতে হবে। সেকেন্ড পয়েন্টে কি বলা হয়েছে? অ্যানায়নের আকার বড় হলে। 3 নম্বরে কি? চার্জ ঘনত্ব বেশি হলে। চার্জ ঘনত্ব বেশি হলে। 4 নম্বর শর্ত কি? ডি ও এফ অরবিটালে ইলেকট্রন প্রবেশ করলে।
ডি ও এফ অরবিটালে ইলেকট্রন প্রবেশ করলে, ডি ও এফ অরবিটালে ইলেকট্রন প্রবেশ করলে কি হবে? এটা দিয়ে এই চারটার মধ্যে যে কোনো একটা দিয়ে আমরা ডিসিশন নিব। মানে যখন আমাকে দুইটা দিবে কম্পেয়ার করতে, যেমন আমি এখন উদাহরণ দিয়ে যদি বুঝাই তাহলে ভালো হবে। দ্রাব্যতার ক্রম আমি বের করতে বললাম, দ্রাব্যতার ক্রম। তো দ্রাব্যতার ক্রম আমি কার কার মধ্যে বের করতে বললাম? ক্যালসিয়াম সালফেট আর একটা কি ম্যাগনেসিয়াম সালফেট। এই দুজনের মধ্যে কার দ্রাব্যতা বেশি কার দ্রাব্যতা কম, এই ক্রমটা আমি বের করতে বললাম। তো আমি এখন কাকে দিয়ে ডিসিশন নিব? আমি যে কোনো একটারে দিয়ে ডিসিশন নিব, আমি কিন্তু সবগুলোরে দিয়ে ডিসিশন নিব না। আমি ক্যাটায়নের আকার দিয়ে ডিসিশন নিতে পারি, অ্যানায়নের আকার দিয়ে ডিসিশন নিতে পারি। এক এক সময় এক একটারে দিয়ে আমি ডিসিশন নিব। যেমন এই জায়গায় অ্যানায়ন হিসাবে এখানেও আছে সালফেট, এখানেও আছে সালফেট। তাহলে অ্যানায়নের আকার যার ক্ষেত্রে বড় হবে তার পোলার আয়ন বেশি হবে, যার পোলার আয়ন বেশি হবে তার সমযোজী বৈশিষ্ট্য বেশি, তার বাকি সবকিছু কম। এখন এই ডিসিশনটা আমি অ্যানায়নের আকার দিয়ে নিতে পারতেছি না, কেননা এখানেও সালফেট আছে এখানেও সালফেট আছে। তাহলে আমি কি দিয়ে নিব? চার্জ ঘনত্ব দিয়ে কি নিতে পারি? না, চার্জ ঘনত্ব দিয়েও নিতে পারতেছি না, কারণ এখানেও 2 এখানেও 2, চার্জ ঘনত্ব দিয়েও নিতে পারতেছি না। ডি আর এফ অরবিটাল দিয়ে কি নিতে পারতেছি না? ক্যালসিয়ামেরও ডি আর এফ অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে নাই, ম্যাগনেসিয়ামেরও ডি আর এফ অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে নাই। তাহলে আমার নিতে হবে কাকে দিয়ে? ডিসিশন নিতে হবে ক্যাটায়নের আকার দিয়ে। আমরা জানি ক্যাটায়নের আকার যদি ছোট হয় তাহলে পোলার আয়ন বেশি হয়, আর পোলার আয়ন বেশি হলে দ্রাব্যতা কম হয়। তাহলে এখন বলি কোন ক্যাটায়নের আকার ছোট? অবশ্যই ম্যাগনেসিয়ামের আকার ছোট। ম্যাগনেসিয়ামের আকার যেহেতু ছোট তাহলে ওর পোলার আয়ন বেশি, ওর পোলার আয়ন যেহেতু বেশি তাহলে ওর সমযোজী বৈশিষ্ট্য বেশি, ওর সমযোজী বৈশিষ্ট্য বেশি হলে ওর দ্রাব্যতা কম। তাহলে দ্রাব্যতা কার বেশি? ক্যালসিয়াম সালফেটের দ্রাব্যতা বেশি। বুঝছি কিভাবে ডিসিশন নেয়? আচ্ছা, এরপরে যদি আমি আরেকটা, এরপরে বলা হলো যে লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। তাহলে এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে দ্রাব্যতার ক্রম, দ্রাব্যতার ক্রম আমি শুধুমাত্র দ্রাব্যতার ক্রমই পড়াই দিচ্ছি, বাকি তো সবগুলা সেমই, কেননা দ্রাব্যতার ক্রম যেটা হবে বাকিগুলোর ক্রমও কিন্তু সেমই হবে। আচ্ছা, তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তাহলে এখানেও কি আমার অ্যানায়ন গুলা সব কি একই? তার মানে আমার ক্যাটায়ন দিয়ে ডিসিশন নেওয়া লাগবে। ক্যাটায়নের আকার ছোট হলে পোলার আয়ন বেশি হয়। তাহলে এই ক্যাটায়নের আকার কি ছোট, এই ক্যাটায়নের আকার ছোট, তাহলে ওর পোলার আয়ন বেশি। পোলার আয়ন বেশি, পোলার আয়ন বেশি হলে কি সমযোজী বৈশিষ্ট্য, সমযোজী বৈশিষ্ট্য বেশি, আর সমযোজী বৈশিষ্ট্য বেশি হলে কি দ্রাব্যতা কম হবে। তো দ্রাব্যতা যেহেতু কম তাহলে ওর দ্রাব্যতা বেশি। তাহলে এই যে ক্রমটা এইভাবে নির্ধারণ করা লাগবে। সিকিউ প্র্যাকটিস করবো, প্রচুর পরিমাণে সিকিউ প্র্যাকটিস করবো, আমি সিকিউ প্র্যাকটিসের ভিডিও দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে নেক্সট, এরপরে যদি আমি বলি যে এখন আমি যদি আরো কয়েকটা উদাহরণ নিয়ে আসি এরকম যে ক্যালসিয়াম ক্লোরাইড, সিলিকন টেট্রাক্লোরাইড, আর একটা হলো কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে এই ক্ষেত্রে আমি বলবো আবারও কি সেম দ্রাব্যতার ক্রম। তো এখানে কিন্তু আমি চার্জ ঘনত্ব দিয়ে ডিসিশন নিয়ে নিতে পারি, কারণ এখানে ওর চার্জ ঘনত্ব কি +4, এখানে চার্জ ঘনত্ব হলো +3। তাহলে চার্জ ঘনত্ব কার বেশি? ওর চার্জ ঘনত্ব বেশি। যেহেতু চার্জ ঘনত্ব বেশি তাহলে ওর পোলার আয়ন বেশি, পোলার আয়ন বেশি হওয়ার কারণে ওর সমযোজী বৈশিষ্ট্য বেশি, আর সমযোজী বৈশিষ্ট্য বেশি হলে দ্রাব্যতা কম, তাহলে ওর দ্রাব্যতা বেশি। সিকিউতে আর বাকিগুলা প্র্যাকটিস করব। তাহলে পোলার আয়ন গেল। এরপরে আসি ডি ব্লক এলিমেন্ট বা ডি অরবিটাল, ডি অরবিটাল। তো ডি অরবিটালের ক্ষেত্রে প্রথমেই যেটা পড়া লাগবে যে সকল ডি ব্লক মৌল অবস্থান্তর ধাতু, কিন্তু সকল অবস্থান্তর ধাতু ডি ব্লক মৌল নয়, বা অবস্থান্তর মৌল, এই টপিকটা পড়া লাগবে। অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল এই টপিকটা পড়া লাগবে। সকল ডি ব্লক মৌল কি অবস্থান্তর মৌল হইতে পারে না? অবস্থান্তর মৌল হওয়ার জন্য কি হওয়া লাগে? যে যে ডি ব্লক অরবিটাল বা যে মৌলগুলো আছে তাদের স্থিতিশীল আয়নের, তাদের স্থিতিশীল আয়নের, ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস, স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে D1 থেকে 9 বা ডি অরবিটালটা আংশিক পূর্ণ যদি থাকে তখন এটার অবস্থান্তর মৌল বলা যায়। যেমন আমি যদি বলি স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামের অবস্থান্তর মৌল কোনটা? সেটা হলো স্ক্যান্ডিয়াম 3+। আমি যদি আরেকটু ভালো করে বলি যে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমারে করতে বলে তাহলে অবশ্যই আমি বাচ্চাদের মতো করব না। এই টেকনিকটা তোমাদের খাতায় আছে, তো এই টেকনিকটা দেখে নিও। 4s2 3d1, এটা যেহেতু 21 তাহলে এখানে 2 আর 1 আসে, 4s2 3d1। এখন স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়ন কোনটা? স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়ন কিন্তু স্ক্যান্ডিয়াম 3+। তো স্ক্যান্ডিয়াম 3+ যখন আমি বলবো তখন আমি কি লিখবো? আর্গন, আর এদিকে লিখবো কি 4s, আর এদিকে লিখবো 3d। তাহলে এখানে কত আছে দেখো, 4s কত হবে? যেহেতু স্ক্যান্ডিয়াম 3+, তাহলে 4s 0 3d 0, কেননা তিনটাই অরবিটাল আছিল সর্বশেষ কক্ষপথে, তিনটাই চলে গেছে। এখন আমি বলছি স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে D1 থেকে 9 থাকা লাগবে, এখানে কি আছে? নাই। তাহলে স্ক্যান্ডিয়াম কি অবস্থান্তর মৌল হবে?
বা ট্রানজিশনাল মেটালস হবে না, অবস্থান্তর মৌল হবে না, বা অবস্থান্তর মৌলের ইংলিশে হলো ট্রানজিশনাল মেটালস। তাহলে স্ক্যান্ডিয়াম কি ট্রানজিশনাল মেটালস হবে না? আয়ন কিন্তু কোনোদিনও ট্রানজিশনাল মেটালস হয় না। আমরা কিন্তু দেখতে চাই যে ধাতুটা কি ট্রানজিশনাল মেটালস? না, ধাতুটা ট্রানজিশনাল মেটালস বা অবস্থান্তর মৌল বা অবস্থান্তর ধাতু না। কেন অবস্থান্তর ধাতু না? কেন ওর যে স্থিতিশীল আয়ন আছে, ওই স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে কি ডি অরবিটালটা আংশিক পূর্ণ অবস্থায় নাই, সম্পূর্ণ খালি অবস্থায় আছে। যেহেতু সম্পূর্ণ খালি অবস্থায় আছে, এই কারণে স্ক্যান্ডিয়াম যে মৌলটা সেটা ট্রানজিশনাল মেটালস হবে না। এরপরে যদি আমি বলি জিঙ্কের কথা, তাহলে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস যখন করব তখন আমি লিখবো আর্গন, এরপরে কি 4s আর আছে 3d। তাহলে আমরা জানি কি জিঙ্ক হলো 30 নাম্বার, তাহলে 4s2 3d 10। শর্টকাটে করব ইলেকট্রন বিন্যাসগুলো, আমি কিন্তু শর্টকাটে সবারই শিখাইছি। তাহলে জিঙ্ক 2+, জিঙ্ক 2+ এর ক্ষেত্রে আমি কি লিখবো এই জায়গায় আর্গন, আর এদিকে লিখবো কি 4s আর এদিকে 3d। জিঙ্ক কি জিঙ্ক 2+, জিঙ্কের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস কোনটা? জিঙ্ক 2+। তাহলে দুইটা ইলেকট্রন চলে গেছে, ওই দুইটা ইলেকট্রন কোন অরবিটাল থেকে গেছে? 4s থেকে গেছে, তাহলে 3d 10। তাহলে জিঙ্কের যে স্থিতিশীল আয়ন সেটা হলো জিঙ্ক 2+। এই জিঙ্ক 2+ এ কি ডি অরবিটালটা ডি 1 থেকে 9 এর মধ্যে আছে? না, নাই। তাহলে জিঙ্ক কি ট্রানজিশনাল মেটালস বা জিঙ্ক কি অবস্থান্তর ধাতু হবে না? জিঙ্ক অবস্থান্তর ধাতু হবে না। এবারকে দেখি আয়রন। আয়রন কত নাম্বার পরমাণু? আয়রন হলো 26 নাম্বার পরমাণু। তাহলে প্রথমে আমার কারা লিখতে হবে? আর্গন। আর্গনের পরে কি লিখবো? 4s, এরপরে লিখবো 3d। তাহলে কত? 2 আর 6। এখন আয়রনের স্থিতিশীল ইলেকট্রন, আয়রন কত নাম্বার, মানে আয়রনের স্থিতিশীল আয়ন কোনটা? Fe2+। Fe2+ যদি হয় তাহলে এই জায়গা হবে আর্গন, আর এদিকে হবে 4s আর এদিকে হবে 3d। তাহলে 2+, মানে কি আয়রনের সর্বশেষ কক্ষপথ থেকে দুইটা ইলেকট্রন চলে গেছে, এই যে দুইটা ইলেকট্রন চলে গেছে, আর সর্বশেষ কক্ষপথে তাহলে আলোকরের ইলেকট্রন রয়ে গেছে 6টা। এখন এখানে কি ডি 1 থেকে 9 এই শর্তটা ফিল আপ করে? হ্যাঁ, ফিল আপ করে। তাহলে আয়রন কি ট্রানজিশনাল মেটালস হবে বা অবস্থান্তর ধাতু হবে? হ্যাঁ, আয়রন ট্রানজিশনাল মেটালস বা অবস্থান্তর ধাতু হবে। আচ্ছা, সবাই কোশ্চেনের অ্যানসার দাও যে আয়রনের আর কোন স্থিতিশীল আয়ন আছে? Fe3+। হ্যাঁ, Fe3+। Fe3+ এর ক্ষেত্রে কি হয়? আর্গন আর কি 4s আর একটা কি 3d। তাহলে 3d কত? 5। এটা কি স্থিতিশীল? তাহলে Fe3+, এটা কি শর্তটা ফিল আপ করতেছে? হ্যাঁ, ফিল আপ করতেছে। তাহলে আয়রন কি ট্রানজিশনাল মেটালস বা অবস্থান্তর ধাতু হবে? হ্যাঁ, হবে। তাহলে ওই যে প্রশ্নটা তোমাদের খাতায় যেটা লেখা আছে যে সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল হলো, সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল না। দেখো স্ক্যান্ডিয়াম এটা কিন্তু ডি ব্লক মৌল। কেন ডি ব্লক মৌল? কারণ সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটা কি ডি অরবিটালে প্রবেশ করছে, এই কারণে এটা ডি ব্লক মৌল। কিন্তু এটা কি ট্রানজিশনাল মেটালস হইতে পারছে? না, ট্রানজিশনাল মেটালস হইতে পারে না। কেন ট্রানজিশনাল মেটালস হইতে পারে না? কেননা ট্রানজিশনাল মেটালস বা অবস্থান্তর মৌল হওয়া শর্ত কি স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি 1 থেকে 9 থাকা লাগবে। কিন্তু এটা যে স্থিতিশীল আয়ন সেটা হলো কি স্ক্যান্ডিয়াম 3+। এখন স্ক্যান্ডিয়াম 3+ এর যেই ডি অরবিটালটা, এই ডি অরবিটাল কি 1 থেকে 9 পর্যন্ত আছে? নাই, এখানে শূন্য। এই কারণে এটা কি স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল হইতে পারে না। জিঙ্ক কি হইতে পারছে না? জিঙ্ক হইতে পারে নাই। আয়রন হইছে? হ্যাঁ, আয়রন হইছে। আয়রন কেন হইছে? কারণ এই স্থিতিশীল আয়নের যে ইলেকট্রন বিন্যাস সেটা ডি 1 থেকে 9 পর্যন্ত আছে, এই কারণে এটা কি, এটা অবস্থান্তর ধাতু। এখন ডি ব্লক মৌলের যে আরেকটা বৈশিষ্ট্য আছে সেটা হলো তারা পরিবর্তনশীল জারণমান প্রদর্শন করে। দেখো এই যে আয়রন, আয়রন কি ডি ব্লক মৌল, আয়রন কি পরিবর্তনশীল জারণমান প্রদর্শন করলো না? Fe2+ আর Fe3+। তাহলে খতে আসলে লিখতে পারবা যে ডি ব্লক মৌল করে পরিবর্তনশীল জারণমান প্রদর্শন করে। এরপরে বইয়ের মধ্যে যে একটা ছক দাগাই দিছে, ওই ছকের যেই বোল্ড গুলা বা হাজরিন স্যারের বইয়ে বোল্ড, যে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে 3+, মানে প্রত্যেকটা যৌগের যে জারণমান তো অনেকগুলা, সবগুলো তো মনে রাখা সম্ভব না। আমি কি বলছিলাম, যেগুলো বোল্ড করা ছিল এগুলো সবাই করে ফেলবা। আচ্ছা, এবার গেল কি জিঙ্ক। তাহলে অবস্থান্তর মৌলগুলা মানে কে কে অবস্থান্তর মৌল সেটা জানলাম। এখন অবস্থান্তর মৌলের প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হলো তারা পরিবর্তনশীল জারণমান প্রদর্শন করে, এটাও জানলাম। আচ্ছা, তাহলে আমরা এবার ধরো এই যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের ডি ব্লকটা করে ফেলি। ডি ব্লক, দেখো তোমাদের যার যে সমস্যাগুলো তোমরা বলছো সকল সমস্যার সমাধান করে দিচ্ছি। ডি ব্লক, তো ডি ব্লকের ক্ষেত্রে প্রথমে তো স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যে মৌলগুলো আছে এদের ইলেকট্রন বিন্যাস আমি শর্টকাটে শিখেছি আর্গন দিয়া, ওইটা প্রথমে একটু রিভিশন দিবে, আশা করি তোমাদের এটা মনে আছে, এটা আর আমি দেখাইলাম না। তো ডি ব্লক মৌল কারা? যাদের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটা বা সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করে তারা ডি ব্লক মৌল। তো ডি ব্লক মৌলের মধ্যে ওই 10টা মৌল নিয়ে আমাদের বেশি কাজ করা লাগে। এখন ডি ব্লক মৌলের মধ্যে আবার কিছু মৌল আছে যাদেরকে বলা হয় অবস্থান্তর মৌল, যাদেরকে বলা হয় অবস্থান্তর মৌল। তো ডি ব্লক মৌলের মধ্যে কিছু আছে অবস্থান্তর মৌল, আবার কিছু আছে মানে ডি ব্লকের মধ্যে যে 10টা আছে এদের মধ্যে কিছু আছে অবস্থান্তর মৌল, কিছু আছে অবস্থান্তর মৌল না। তো অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা আমি তোমাদের খাতায় লিখছি, দেখো অবস্থান্তর মৌল কি? যে সকল ডি ব্লক মৌল, যে সকল তোমাদের খাতায় লেখা আছে ভালো করে দেখো, যে সকল মৌলের বা যে সকল ডি ব্লক মৌলের যে ডি অরবিটালটা আছে ওই ডি অরবিটালের ইলেকট্রন বিন্যাস যদি ডি 1 থেকে 9 থাকে, ডি 1 থেকে 9 থাকে তাদেরকে কি বলে? অবস্থান্তর মৌল বলে। বা ডাইরেক্ট আমি বলতে পারি যে সকল মৌলের ডি অরবিটালটা আংশিক পূর্ণ তারাই অবস্থান্তর মৌল। যেমন আমি যদি বলি যে স্ক্যান্ডিয়াম,
স্ক্যান্ডিয়াম, আমি কিন্তু ভুল বলছি, অবস্থান্তর ধাতু, ওই যে ডি অরবিটাল ভুলে গেলাম। যে সকল ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নের, হ্যাঁ, যে সকল ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস আংশিক পূর্ণ, স্থিতিশীল যে সকল ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালটা আংশিক পূর্ণ অবস্থায় থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। আচ্ছা আমি আবার বলি, সবার খাতায় আশা করি লেখা আছে, আমার একটু ভুল হচ্ছে, তা আবার বলি, দেখো, যে সকল ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালটা আংশিক পূর্ণ অবস্থায় থাকে, আংশিক পূর্ণ মানে কি D1 থেকে নাই, আংশিক পূর্ণ অবস্থায় থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। যেমন আমি যদি প্রথমে উদাহরণটা বলি, স্ক্যান্ডিয়াম কয় নাম্বার পরমাণু তা কিন্তু তোমরা জানো, স্ক্যান্ডিয়াম 21 নাম্বার পরমাণু। তো স্ক্যান্ডিয়াম 21 নাম্বার পরমাণু, তাহলে প্রথমে আমি কারে লিখবো, এই যে আর্গন, এরপরে কি 4s, এদিকে হবে কি 3d, তা আমরা যে টেকনিকটা শিখছিলাম 2 1, তাহলে এদিকে হবে 2, এদিকে হবে 1। এখন দেখো এই যে স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়নকে, স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়ন হলো স্ক্যান্ডিয়াম 3+, স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়ন কি স্ক্যান্ডিয়াম 3+, তাহলে স্ক্যান্ডিয়াম 3+ যদি হয় তাহলে এই জায়গায় কি হবে, দেখো এই জায়গায় হবে তোমার 4s আর এদিকে হবে 3d, 3+ মানে কি তিনটা ইলেকট্রনই চলে গেছে, তাহলে এই জায়গায় কি হবে 4s 0 3d 0, তাহলে এটা কি অবস্থান্তর মৌল হবে। অবস্থান্তর মৌলের ইংলিশ কি, অবস্থান্তর মৌলের ইংলিশ হলো ট্রানজিশনাল মেটালস। এটা কি ট্রানজিশনাল মেটালস হবে না, এটা ট্রানজিশনাল মেটালস হবে না, কেন, কেননা স্ক্যান্ডিয়ামের যে স্থিতিশীল আয়ন সেটা হলো স্ক্যান্ডিয়াম 3+, ওর যে ডি অরবিটালটা আছে, ডি অরবিটালটা কি আংশিক পূর্ণ অবস্থায় আছে, আংশিক পূর্ণ অবস্থান নেই, ওর ডি অরবিটালটা খালি হয়ে গেছে, তাহলে এটা অবস্থান্তর মৌল হবে না। আরেকটা উদাহরণ দিই, দেখো এই যে ধরো আয়রন কয় নাম্বার পরমাণু, 26 নাম্বার পরমাণু। তো তুমি যখন ওর ইলেকট্রন বিন্যাস করবা তখন তুমি লিখবা এই যে আর্গন, আর এদিকে লিখবা 4s আর এদিকে লিখবা 3d, তাহলে এইদিকে কি হবে 4s2 3d 6। তো আয়রনের স্থিতিশীল আয়ন কি Fe2+, Fe3+ ও আছে, Fe3+ ও দেখাচ্ছি, তাহলে এটা কি আর্গন, আর এদিকে হবে কি 4s আর এদিকে হবে 3d। Fe2+ কোন অরবিটাল থেকে ইলেকট্রন যাবে, s অরবিটাল থেকে চলে যাবে, তাহলে s অরবিটালটা হবে 0 আর এই জায়গায় হবে কি 3d 6। এখন এটা কি D1 থেকে 9 এর মধ্যে আছে, হ্যাঁ আছে, তাহলে এটা কি ট্রানজিশনাল মেটালস হবে, হ্যাঁ ট্রানজিশনাল মেটালস হবে। আচ্ছা বলো তো স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যারা আছে সবাই ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল কারা, যাদের সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করে তারা সবাই ডি ব্লক মৌল। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানেজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক সবাই কি ডি ব্লক মৌল। অবস্থান্তর মৌল হইছে কি হয় নাই সেটার জন্য আমাদের দেখতে হবে ওদের যে স্থিতিশীল আয়ন আছে ওই স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস করতে হবে, ওই ইলেকট্রন বিন্যাসে যদি আমি দেখি ওদের ডি অরবিটালটা আংশিক পূর্ণ অবস্থায় আছে তখন তাদেরকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারবো। এখন দেখো এই যে আয়রনের কিন্তু দুইটা স্থিতিশীল আয়ন আছে, আরেকটা কি Fe3+, তাহলে Fe3+ এর ইলেকট্রন বিন্যাস যখন করবা তখন কি আর্গন, এই যে 4s আর এই জায়গায় আছে কত 3d, তাহলে এই জায়গায় কি হবে 4s 0 3d 5, 4s 0 3d 5, তাহলে আয়রন কি ট্রানজিশনাল মেটালস বা অবস্থান্তর ধাতু, হ্যাঁ অবস্থান্তর ধাতু। এরপরে তোমাদের আরেকটা উদাহরণ যদি দেই তাহলে সেটা হবে জিঙ্ক, এই যে দেখো জিঙ্ক, তাহলে জিঙ্কের ক্ষেত্রে এই যে জিঙ্ক কয় নাম্বার 30 নাম্বার, তাহলে দেখো এই জায়গায় প্রথমে আমি কি লিখবো আর্গন, পরে লিখবো 4s, এরপরে লিখবো 3d, তাহলে জিঙ্ক যেহেতু 30 নাম্বার 2 আর 10, জিঙ্কের স্থিতিশীল আয়নকে, জিঙ্কের স্থিতিশীল আয়ন কিন্তু জিঙ্ক 2+, তাহলে জিঙ্ক 2+ যদি হয় তাহলে এই জায়গায় হবে এই যে দেখো আর্গন, এরপরে লিখবো 4s আর এদিকে লিখবো 3d, তাহলে এই জায়গায় হবে 4s 0 3d 10। শর্ত কি ছিল, শর্ত ছিল D1 থেকে 9 হইতে হবে, তাহলে জিঙ্কে ট্রানজিশনাল মেটালস হবে না, জিঙ্ক ট্রানজিশনাল মেটালস হবে না। তাহলে একটা প্রশ্ন সবার খাতে অবশ্যই লেখা আছে যে সকল ট্রানজিশনাল মেটালস বা সকল অবস্থান্তর ধাতু ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর ধাতু নয়। এই প্রশ্নটা যদি খতে আসে আশা করি তোমরা সবাই পারবা। তাহলে এই যে অবস্থান্তর মৌল, আরেকটা দেখো আরেকটা প্রশ্ন আমাদের অলরেডি পড়া হয়ে গেছে, সেটা হলো যে তোমার এই যে অবস্থান্তর ধাতুগুলো আছে, অবস্থান্তর ধাতুগুলার কয়েকটা বৈশিষ্ট্য ছিল। কি কি বৈশিষ্ট্য ছিল, প্রথম একটা বৈশিষ্ট্য ছিল যে অবস্থান্তর ধাতুগুলা পরিবর্তনশীল জারণমান প্রদর্শন করে। এই যে দেখো আয়রন পরিবর্তনশীল জারণমান প্রদর্শন করতেছে, একটা হলো Fe2+ আর একটা হলো Fe3+। তোমাদের বইয়ের মধ্যে অবশ্যই দেখবে, আমি দাগাই দিছিলাম, বই যখন দাগাই দিছিলাম তখন দেখাইছি যে এই যে অবস্থান্তর ধাতুগুলো আছে, অবস্থান্তর ধাতুগুলো যখন শুরু হয়েছে তখন প্রত্যেকটা মৌলের অনেকগুলো যোজনী আছে, সবগুলো কি তোমার পক্ষে মনে রাখা সম্ভব? যদি সময় পাও তাহলে একবার রিডিং করে যাও, আর যদি সময় না, আর যদি তোমার কাছে মনে হয় যে না সবগুলা রিডিং করা তুমি মনে রাখতে পারবে না, অন্তত পক্ষে যেগুলো বোল্ড করা, হাজারিনাক স্যারের বইয়ে দেখবে কয়েকটা বোল্ড করা আছে, ওই বোল্ড করাগুলো অন্তত পক্ষে মনে রাখতে হবে, এমসিকিউ তে কিন্তু আসতে পারে। তো প্রথম যে অবস্থান্তর ধাতুগুলো যে বৈশিষ্ট্যগুলো ছিল এর মধ্যে প্রথম যে বৈশিষ্ট্য ছিল সেটা হলো তারা পরিবর্তনশীল জারণমান প্রদর্শন করে, জটিল যৌগ গঠন করে, রঙিন যৌগ গঠন করে, চুম্বক ধর্ম প্রদর্শন করে, উচ্চ গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক
প্রদর্শন করে আর প্রভাবক হিসাবে কাজ করে। তাহলে প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হলো কি, পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। দেখো আয়রনের কিন্তু দুইটা জারণ মান আমরা দেখলাম, একটা হলো Fe2+ আর একটা হলো Fe3+, পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করতেছে। তাহলে অবস্থান্তর ধাতুগুলো যে পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে, এর মধ্যে আরেকটা মৌল যদি আমি নিই কপারও তোমার পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। যেমন আমি এই জায়গায় লিখতে পারি কি কপার প্লাস, আবার কপার 2+, সে কিন্তু দুই ধরনের মানে যোজনী প্রদর্শন করে বা পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। আশা করি বুঝতে পারছো। এবারকে আমরা আরেকটা বৈশিষ্ট্য, যদিও তোমার ওই যে 5টা বৈশিষ্ট্য লিখলেই তো খতম, আর দিয়ে দিবে তুমি যে কোনো 5টা লিখতে পারো। তার অবস্থান্তর ধাতুর আরেকটা বৈশিষ্ট্য আছে, তারা সেটা হলো তারা লিগ্যান্ড হিসাবে তোমার লিগ্যান্ডের সাথে যুক্ত হয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। আচ্ছা, তো সন্নিবেশ সমযোজী বন্ধনটা যদি তোমাদেরকে আবার একটু পড়াই আমি, দেখো সন্নিবেশ সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন। তো সন্নিবেশ সমযোজী বন্ধন কিরকম তোমরা আশা করি সবাই পারো, এখন তো আর আসলে সময় নেই। ধরো এই জায়গায় এই যে অ্যামোনিয়া, আমরা সবাই জানি অ্যামোনিয়ার কাছে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। এখন এই যে অ্যামোনিয়া, এই এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন দিয়ে কার সাথে যুক্ত হলো? H+ এর সাথে যুক্ত হলো। H+ এর কাছে কিন্তু একটা ইলেকট্রন নাই। এখন এই যে H+ এর সাথে সে একটা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে, যে বন্ধনে অ্যামোনিয়াই দুইটা ইলেকট্রন দিছে, H+ কিন্তু কোনো ইলেকট্রন দিতে পারেনি, কিন্তু তারা কিন্তু দুজনে মিলে কি একটা যৌগ গঠন করে ফেলছে। তাহলে কোনো বন্ধনে যদি এমন হয় যে বন্ধনে তোমার দুইটা ইলেকট্রনের শেয়ার ছাড়া কিন্তু কোনোদিনও তোমার মানে দুইটা ইলেকট্রনের শেয়ার ছাড়া কিন্তু কোনো সমযোজী বন্ধন গঠিত হয় না। আর সন্নিবেশ সমযোজী বন্ধন কিন্তু একটা স্পেশাল সমযোজী বন্ধন, যেখানে দুইজনই দেয়, ঠিক আছে, মানে দুইজনই দেয় না, একজনই দেয়, কিন্তু যুক্ত হয় কি দুইজনই। এখানে যে দুইটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন একজনই দিছে, আরেকজন কিন্তু দিতে পারে নাই। আরেকটা উদাহরণ আমি তোমাদের সবার খাতায় লেখা আছে, সেটা কি এই যে পানি, এই যে পানির কাছে কি, পানির মধ্যে যে অক্সিজেন আছে, অক্সিজেনের কাছে দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। এই যে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন দিয়ে সে কি H+ এর সাথে যুক্ত হয়, H+ এর সাথে যুক্ত হলে এই জায়গায় কি গঠিত হয়? H3O+ গঠিত হয়। তাহলে এটা হলো কি তোমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন। এখন আমি যে তোমাদেরকে বৈশিষ্ট্যটা বলছিলাম যে অবস্থান্তর ধাতু তোমার লিগ্যান্ডের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। তো লিগ্যান্ড কি, সবাই খাতা খুলো। লিগ্যান্ড হলো ওই সকল রাসায়নিক পদার্থ বা ওই সকল মৌল, যৌগ বা যৌগমূলক যারা অবস্থান্তর ধাতুর সাথে যুক্ত হয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করার মাধ্যমে জটিল যৌগ গঠন করে। সবার খাতার মধ্যে লেখা আছে, দেখো। তাহলে আমি যদি দেখাই লিগ্যান্ড, ওই লিগ্যান্ড আবার ছিল দুই প্রকার, একটা ছিল মনোডেন্টিক লিগ্যান্ড আর একটা ছিল পলিডেন্টিক লিগ্যান্ড। একটা ছিল কি মনোডেন্টিক লিগ্যান্ড আর একটা ছিল কি পলিডেন্টিক লিগ্যান্ড। এগুলা সবাই খাতা দেখে পড়ো, সবকিছু তো পড়ায় দেওয়া সম্ভব না। একটা হলো মনোডেন্টিক লিগ্যান্ড আর একটা ছিল কি পলিডেন্টিক লিগ্যান্ড। মনোডেন্টিক লিগ্যান্ড কারা? যারা এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে। পলিডেন্টিক লিগ্যান্ড কারা? যারা একাধিক জোড়া মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে। এখন পলিডেন্টিক লিগ্যান্ডে তোমাদেরকে আমি একটাই পড়াইছিলাম, মনে আছে সবাই? ঠিক আছে, তো পলিডেন্টিক লিগ্যান্ডটা ওই যেটা পড়াইছি সেটার স্ট্রাকচারটা একবার আইকা যাও, তাহলেই হবে। তো মনোডেন্টিক লিগ্যান্ডের মধ্যে কারা কারা মনে রাখতে বলছিলাম, দেখো তোমরা সবচেয়ে বেশি যেগুলারে ইউজ করো সেগুলা কারা? একটা ছিল কি সায়ানাইড, এটা কি সায়ানাইড। তো ও যখন লিগ্যান্ড হিসেবে কাজ করে তখন ওর নাম হয়ে যায় কি সায়ানো। এরপরে পানি, সে যখন লিগ্যান্ড হিসেবে কাজ করে, আমরা কিন্তু পড়তেছি এখন কি লিগ্যান্ড। তো ও যখন লিগ্যান্ড হিসেবে কাজ করে তখন কিন্তু তুমি ওরা বলো কি অ্যাকুয়া। ও যখন লিগ্যান্ড হিসেবে কাজ করে তখন তুমি ওরা কি বলো? অ্যাকুয়া। সায়ানাইড আর লিগ্যান্ড এই দুটো আমরা ইউজ করি। আরেকটা ইউজ করি কি, এই যে অ্যামোনিয়া যখন লিগ্যান্ড হিসেবে কাজ করে তখন কিন্তু ওর নাম হয়ে যায় কি অ্যামিন। তাহলে সায়ানো, অ্যাকুয়া, অ্যামিন, এই তিনটা দিয়ে কিন্তু আমরা তিনটা জটিল যৌগ শিখছি। ওই তিনটা জটিল যৌগই গঠন কিভাবে হইছে আর ওই তিনটা জটিল যৌগেই রঙিন যৌগ কিভাবে গঠন করে, এগুলাই কিন্তু আমরা পড়ছি। কি চুম্বকত্ব প্রদর্শন করে এটা ছাড়া আমরা তেমন কোনো কিছু পড়ি নাই। তুমি যদি আরেকটু বেশি পড়তে চাও তাহলে পড়তে পারো, সমস্যা নাই। আমি তোমাদের খাতায় দেখবো অনেক কিছুই আছে, যদি তুমি সময় পাও তাহলে অবশ্যই পড়ে যাবা, কিন্তু এই তিনটা অবশ্যই মাস্ট বি পড়ে যাবে। এই তিনটা থেকে আশা করি কোনো না কোনো একটা আয়সা পড়া উচিত। এই তিনটা দিয়ে যে যৌগগুলো আমরা গঠন করি। এখন জটিল যৌগ কিভাবে গঠিত হয়? জটিল যৌগ, এখন দেখো সকল বেসিক দিয়ে তো আর পড়ানো সম্ভব না। আমি ডাইরেক্ট তোমার একটা জটিল যৌগ লেখা পড়াই দিই, K4FeCN6। K4FeCN6। আচ্ছা দেখো, প্রথম কথা এটা কি, এটা হলো তোমার কি ট্রানজিশনাল মেটালস বা অবস্থান্তর ধাতু। এই জায়গায় লিগ্যান্ড কে বলতো? লিগ্যান্ড হলো সায়ানো হলো লিগ্যান্ড।
আর পটাশিয়ামটা কি এই জায়গায় ক্যাটায়ন। আচ্ছা বলো এটা কি ক্যাটায়নিক জটিল যৌগ না অ্যানায়নিক জটিল যৌগ? এটা হলো একটা ক্যাটায়নিক জটিল যৌগ। কেমনে বুঝছি দেখো, এই যে FeCN6 এই পুরো যৌগটা জারণ মান যদি আমি বের করতে চাই K4 মানে পটাশিয়ামের জারণ মান +4, তাহলে এই জায়গায় কি হইতে হবে -4। আচ্ছা সরি এটা অ্যানায়নিক জটিল যৌগ, অ্যানায়নিক -4 তৃতীয় বন্ধনের উপর কি আছে নেগেটিভ আছে, তার মানে এটা কি অ্যানায়নিক জটিল যৌগ। এখন দেখো সায়ানাইড, আমরা জানি কি সায়ানাইড হলো মাইনাস, তাহলে এখানে কয়টা মাইনাস 6টা, তাহলে এদিকে কি -6, এদিকে যদি -6 হয় তাহলে এদিকে +2 হইতে হবে, কারণ 2 - 6 কি -4। এখানে যেহেতু +4 হইছে তাহলে এদিকে কিন্তু -4 হইতেই হবে, কারণ এটা কোনো একটা যৌগের পুরাপুরি মানে পুরো একটা যৌগের জারণ মান কি হইতে হবে শূন্য হইতে হবে, তাহলে এদিকে +4 হলে এদিকে -4 হইতে হবে, তাহলে এদিকে +2, যেহেতু এদিকে -6 তাহলে অবশ্যই এই জায়গায় কি +2, তাহলে 2 - 6 এ কত হয় -4। তাহলে একটা প্রশ্ন আসতে পারে যে এই জায়গায় যে অবস্থান্তর ধাতুটা আছে অবস্থান্তর ধাতু জারণ মান কত +2। এরপরে যে প্রশ্নটা আসে সেটা হলো এখানে লিগ্যান্ড আছে কয়টা, বলো লিগ্যান্ড আছে কয়টা, এখানে লিগ্যান্ড আছে কয়টা 6টা লিগ্যান্ড আছে। কয়টা লিগ্যান্ড আছে 6টা লিগ্যান্ড আছে। এই যে তৃতীয় বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনী দিয়ে যে যৌগটা লেখা হয় সেটাই কি লিগ্যান্ড সংখ্যা। এখানে লিগ্যান্ড আছে কয়টা 6টা। এরপরে তোমাদেরকে আরেকটা শর্টকাট করছিলাম যে কয়টা লিগ্যান্ড ওই কয়টাই কি সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এই জায়গায় সন্নিবেশ সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন কয়টা, এই জায়গায় সন্নিবেশ সমযোজী বন্ধনও কিন্তু তোমার কয়টা 6টা। তাহলে কি কি প্রশ্ন আসে যে অবস্থান্তর ধাতুর জারণ মান বের করতে বলে, সন্নিবেশ সমযোজী বন্ধন সংখ্যা বের করতে বলে, সন্নিবেশ সমযোজী বন্ধন সংখ্যা হলো 6টা। এটা কি ক্যাটায়নিক জটিল যৌগ না অ্যানায়নিক জটিল যৌগ? এটা অ্যানায়নিক জটিল যৌগ। কেমনে বুঝছি, ওই যে জারণ মান বের করছে, জারণ মান বের করে এই যে তৃতীয় বন্ধনের উপর নেগেটিভ চিহ্ন আসছে, এই কারণে বুঝছি এটা কি অ্যানায়নিক জটিল যৌগ। এরপরে আর কি প্রশ্ন আসে দেখো, আর কি কি প্রশ্ন আসে, এই যে K4 FeCN6 এটা নামটা আসতে পারে, বা এটা তোমার কাছে যখন জটিল যৌগটা দিয়ে প্রশ্ন আসবে তুমি ওর নামটা লিখে দিবে। ওর নাম কি ছিল, পটাশিয়াম হেক্সা সায়ানো ফেরেট, পটাশিয়াম হেক্সা সায়ানো ফেরেট। এখন আয়রনের জারণ মান কত, আয়রনের জারণ মান 2। তো আমি জটিল যৌগ নাম লেখার নিয়মও লিখে দিছিলাম, এখন এই নিয়ম পড়ার দরকার নাই, এখন তুমি এই যৌগটার নাম ডাইরেক্ট মুখস্থ করে যাও। আচ্ছা দেখো, তাহলে এই যৌগটা যদি তোমার জিজ্ঞেস করে যে কিভাবে গঠিত হয়েছে বা জটিল যৌগটার গঠন কিভাবে হয়েছে, তুমি প্রথমে কি বলবা যে এই যে আয়রন ছিল, তো আয়রনের ক্ষেত্রে কি আমরা জানি প্রথমে কারা লিখতে হবে, প্রথমেই লিখতে হবে আর্গন, এরপরে লিখবা 4s, এরপরে লিখবা 3d, তাহলে 2 6, এরপরে কি আয়রন 2+, Fe2+। আচ্ছা আমি যদি এই জায়গায় ডাইরেক্ট লিখি Fe2+, তাহলে এই জায়গায় কি ছিল 4s0 3d6। এরপরে তুমি বলবা কি সায়ানাইড আসার পর Cn- আসার পর, Cn- আসার পর কি হয়েছে, আচ্ছা দাঁড়াও 4s0 3d6, তাহলে এই যে দেখো ডি অরবিটাল কয় ভাগে বিভক্ত 5 ভাগে, 1 2 3 4 5, এদিকে আছে 4s, এদিকে দেখো আমি এই জায়গায় কিন্তু লিখতে পারি 4p0 কিন্তু এই জায়গায় লিখতে পারি। তাহলে দেখো এখানে 3d6 আছে, তারপর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এদিকে আরেকটা, এটা হবে 6টা। এখন দেখো 4s0 আর 4p0 কিন্তু খালি আছে। এরপর আমি লিখতে পারি Cn- আসার পর, সায়ানাইড আসার পরে কি হবে, এই যে ডি অরবিটাল 1 2 3 4 5, এরপরে এই যে 4s আর এদিকে আছে কি 4p। দেখো সায়ানাইড যখন আসে, সায়ানাইড একটা স্ট্রং লিগ্যান্ড, আর স্ট্রং লিগ্যান্ড যখন আসে তখন সে কি চাপ দেয়, তো চাপ দিলে এই যে দেখো সবগুলা জোর হয়ে যাবে 1 2 3 4 5 6। এখন সায়ানাইড আছে কয়টা 6টা, সবাই এক জোড়া করে মুক্ত জোড় ইলেকট্রন দান করতে পারে, যেহেতু সায়ানাইড একটা মনোডেন্টিক লিগ্যান্ড, তাহলে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া 6 জোড়া। তাহলে দেখো এটা সংকরণ কি, এটা সংকরণ হলো D2sp3, তাহলে এটা সংকরণটা কি D2sp3। কোন যৌগের সংকরণ যদি D2sp3 হয় তাহলে তার আকৃতি কি হয় বলো, তাহলে তার আকৃতি কি হয়, আকৃতি হয় অষ্টতলকীয়, অষ্টতলকীয়। এরপরে তুমি কি গঠন ডাইকা দিতে পারবা না, এই যে Fe2+, তাহলে এদিকে কি আছে সায়ানাইড, এদিকেও আছে সায়ানাইড, এদিকেও আছে সায়ানাইড, এই যে একটা সায়ানাইড, এই যে একটা সায়ানাইড, এদিকেও আছে তোমার সায়ানাইড, এই যে অষ্টতলকীয় গঠন, ঠিক আছে। আচ্ছা তোমার এই জায়গায় আরেকটা কি কোশ্চেন করে, আরেকটা কোশ্চেন করে চুম্বকত্ব, আরেকটা কোশ্চেন করে চুম্বকত্ব। কারণ আমরা কিন্তু জানি চুম্বকত্ব 3 প্রকার, একটা হলো ডায়াচুম্বক পদার্থ,
আর একটা হলো কি প্যারাচুম্বক পদার্থ, আর একটা হলো ফেরোচুম্বক পদার্থ। এখন আমরা কিন্তু ফেরোচুম্বক পদার্থ হিসাবে কারা কারা চিনি? আয়রন, কবাল্ট, নিকেল। আয়রন, কবাল্ট, নিকেল এই তিনজন হলো ফেরোচুম্বক পদার্থ। ডায়াচুম্বক পদার্থ কারা? যেখানে নো সিঙ্গেল ইলেকট্রন, নো সিঙ্গেল ইলেকট্রন প্রেজেন্ট, মানে কোনো সিঙ্গেল ইলেকট্রন যদি না থাকে তখন সেটা ডায়াচুম্বক পদার্থ। প্যারাচুম্বক পদার্থ কারা? একটা সিঙ্গেল ইলেকট্রন থাকলেই হবে, একটা ইলেকট্রন সিঙ্গেল থাকলেই, একটা ইলেকট্রন সিঙ্গেল থাকলেই তার আমরা প্যারাচুম্বক পদার্থ বলতে পারবো। বলো তো তাহলে এই যে K4Fe(CN6) এটা কি টাইপের পদার্থ? এটা ডায়াচুম্বক পদার্থ। কেন ডায়াচুম্বক পদার্থ? দেখো এই জায়গায় কোনো সিঙ্গেল ইলেকট্রন আছে, এখানে কোনো সিঙ্গেল ইলেকট্রন নাই। তাহলে তোমরা এখনই K3Fe(CN6) টা করে ফেলো। K3Fe(CN6) করো। তাহলে K3Fe(CN6) টা যদি করো তাহলে আরেকটা খালি বাকি থাকে।